ও মা, কি হলো? মারলে কেন আমাকে? তোকে মারবো না তো পুজো দেব? কি বললি তুই শয়তান? ঠিকই তো বললাম, আই লাভ ইউ। আবার হুম, তো কি হয়েছে? লজ্জা করে না তোর বড় অপুকে আই লাভ ইউ বলতে? আরে, লজ্জা করবে কেন? সত্যিটাই তো বললাম। আর আপু, তাতে কি হয়েছে? আরে তুমি টেনশন নিও না, তুমি তো আর আমার আপন বোন না। আর মামাতো বোনকে বিয়ে করা তো নিষেধ নাই। আর তাছাড়া তুমি তো মাত্র 1 বছরের বড়। নো প্রবলেম, এটা কোনো ব্যাপারই না। ওই শয়তান, তোর ঘ্যানের ঘ্যানের বন্ধ করবি নাকি আরো কয়টা লাগবে? আরে, তোমার কানে প্রবলেম তো ডাক্তার দেখাও না কেন? মানে তুই কি বলতে চাচ্ছিস? আমি বলতেছি তোমাকে ভালোবাসি, আর তুমি বলতেছো ঘ্যানো ঘ্যানো করতেছি। আজীব তো। ও মাই গড, আমি কি যে করি! কেন, কি করবে আবার? আমাকে ভালোবাসো, তাহলে তো সব সমস্যার সমাধান হইয়া যায়। ওই শয়তান, তুই কি দিয়ে তৈরি রে? তুই শোনা, ওসব উল্টাপাল্টা কথা বাদ দাও। আমি তোমার স্বামী হব, আর তুমি আমার বউ হবে, এটাই ফাইনাল। আর বউ তো জামাইয়ের পাঁজরের হাড্ডি দিয়া তৈরি, বুঝলা মাই ডিয়ার পাগলি? উফ, কি যে করি, এ তো আমাকে পাগল করে ছাড়বে। হুম, আমিও তো চাই তুমি পাগল হও, শুধুই আমার জন্য। খাটিয়ে চড় দেবো একটা। দাও, না করলো কে জানো? খবরদার, আমার নাম রিয়া। কতদিন বলেছি এইসব উল্টা পাল্টা নামে আমাকে ডাকবি না। আমি ভালোবেসে যা ডাকবো তাই শুনতে হবে, পারলে ঠেকিও। হুম। ওই, তুই আমাকে এত জ্বালাতন করিস কেন রে? আরে, আমার জন্ম হয়েছে তোমাকে জানানোর জন্য, আর তোমার জন্ম হয়েছে আমার জ্বালাতন সহ্য করার জন্য, শোনা। দেখ, তুই আমার কাজিনের মতোই থাকবি, ডিঙ্গাবার চেষ্টা করবি না। আমি তোর সিনিয়র, কথাটা মনে রাখবি। সিনিয়র বলেই তো ভালোবাসি, জুনিয়র হলে তো স্নেহ করতাম। কথাটা বলেই হাসিতে মেতে উঠল রাজ। রিয়া রাগে ক্ষোভে আর কিছু না বলে সে কলেজ ক্যাম্পাস ত্যাগ করলো। রাজ হেসেই যাচ্ছে। রিয়া আর রাজ মামাতো ভাই বোন। দুজনের বাবাই শহরের নামকরা কোম্পানিতে চাকরি করে। আলাদা কলেজে অ্যাপয়েন্টমেন্ট থাকলেও একই ভার্সিটিতে পড়ে ওরা দুজন। যদিও রিয়া রাজের থেকে বয়সে আর ক্লাসের দিক থেকেও বড়, রাজ রিয়াকে অনেক দিন ধরেই ভালোবাসে। বেশ চঞ্চল স্বভাবের বলেই মনের কথাটা নির্দ্বিধায় বলতে পারে রাজ। কিন্তু রিয়ার কাছে যেন রাজ তার চোখের বালি। ওর কাছ থেকে পালাতে পারলেই সে বাঁচে। বিকেলে বাসায় এসে চেঁচামেচি শুরু করে দেয় রিয়া। বাবা! কিরে, কি হয়েছে? বাসায় এসে এভাবে চিৎকার চেঁচামেচি করে দিয়েছিস কেন? বাবা, ওই রাজকে কিছু বলবা কি না? আমার লাইফটা হেল করে দিচ্ছে ছেলেটা। ওই ছেলের জন্য আমি ক্যাম্পাসে গিয়ে শান্তি পাই না। এ পাগলি, ছেলে ছেলে করছিস কেন? ও না তোর কাজিন? হ্যাঁ, কাজিনকে জাস্ট কাজিনের মতোই থাকতে বলবা। ফোন করে বলে দিও ও যেন ওর লিমিট ক্রস না করে। এ কথা বলেই হনহন করে নিজের রুমে চলে যায় রিয়া। পিছন থেকে রেহান আহমেদ বলতে লাগলো, যাক বাবা, এর আবার কি হলো? আর আজই বা কি করলো? হ্যালো মামা, বলো। এ পাজির ইয়ের সাথে কি করেছিস? ওর সাথে একদম দুষ্টামি করবে না, নইলে মার খাবি বলে দিলাম। কি করেছিস কি? মামা, তুমি কি আমার রিয়া জানুর কথা বলছো? না, আমার বাপের মাতার কথা বলছি। রাখছি, তোর সাথে কথা বলে পাগল হতে চাই না। হ্যাঁ, তাই করো। আমাদের স্বামী স্ত্রীর কথার মাঝে তুমি এসো না। কি বললি? কারা স্বামী স্ত্রী? কেন, আমি আর আমার ওয়াইফ। হায় হায়, এ কি অলক্ষণের কথা! তুই আবার কবে বিয়ে করলি? এখনো করিনি মামা, তবে করব। কাকে? কেন, এ কি মামা, তুমি জানো না আমার রিয়া জানুকে? বুঝলা? রাখি, বাই বাই, টাটা। ফোনটা কেটে দিল রাজ। রিয়ার বাবা ফোনের দিকে তাকিয়ে আছে আর হাসছে। পরের দিন ক্যাম্পাসে কয়েকজন বন্ধু নিয়ে বসে আছে রাজ। এমন সময় রিয়া ঢুকলো ভার্সিটির প্রাঙ্গণে। সানিকে দেখিয়ে বলল, এই দেখ, তোর ভাবি চলে এসেছে। কে আমার ভাবি? ওই আমার রিয়া জানু। শোন, ও কিন্তু তোকে পছন্দ করে না। তাহলে তুই কেন বেহার মতো ওর পিছনে পড়ে আছিস? আমার কাছে কিন্তু তোর সব কিছুই বাড়াবাড়ি লাগছে। আরে থাম তো, বক বক করিস না, দেখতে দে। দেখ ওকে কি দেখতে লাগছে। সত্যি রে, আজ রিয়া ভাবিকে সত্যি অনেক কিউট লাগছে। ওই সানির বাচ্চা, তুই রিয়াকে ভাবি বললি কেন? যাক, ভালোই করেছিস। মানে? মানে এবার তাকিয়ে দেখ মামা।
রিয়া বান্ধবীদের সাথে ভার্সিটির বড় বট গাছের নিচে বসে আছে আর আড্ডা দিচ্ছে। তখনই রাজ দৌড়ে সেখানে চলে আসলো, এসেই বলতে লাগলো, ও রিয়া, রিয়া, ওই সানির বাচ্চা আজ তোমাকে ভাবি ডেকেছে। আমি তো জানি তুমি রাগ করবা না, বরং খুশি হইছো। ঠিক বলছি না? এই শয়তান, সমস্যা কি তোর? হবু বরকে কেউ শয়তান বলে? বোকা। এইবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু ফুপাকে বলে দিব। ভালোই হবে, আমাদের বিয়ের ডেটটা তাহলে তাড়াতাড়ি ফিক্সড করে নিবে তারা। আমরা তাড়াতাড়ি একে অপরের কাছাকাছি আসতে পারবো। যাই হোক, কবে বলবা বাবাকে? এ কে রে ভাই? বলি এক আর বুঝি আর এক। আমি ঠিকই বুঝি, তুমি বুঝতে চাও না। হুম, যাবি এখান থেকে? যদি না যাস তাহলে দিব 2টা চর। তো দাও না, আমাকে বলছো কেন? চর খেলে মাথার জটগুলো খুলবে, তাহলে আমার কথাগুলো তোমার মাথায় তাড়াতাড়ি ঢুকবে। যাবি এখান থেকে? যাচ্ছি। হুম, এভাবে মানুষ মানুষকে ধমক দেয়? হন হন করে চলে গেল রাজ। রিয়া কপাল কুঁচকে নিচের দিকে তাকিয়ে বসে আছে। রাতে বাসায় ডাইনিংয়ে খেতে বসলো রিয়া, সাথে মা আর বাবা। রিয়া খাচ্ছেই এমন সময় কাঁদতে শুরু করলো সে, আর বলল, মা, পানি দাও তাড়াতাড়ি। পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে সবটুকু পানি খেয়ে নিয়ে এলো রিয়া। আরও ভাত খাওয়া শুরু করতেই কিছু মনে বাজলো তার। তখন তার মাকে বলল, মা, তুমি তো আমাকে পানি দাওনি, তাহলে আমাকে পানি দিল কে? তোমার প্রেমিক দিয়েছে। রিয়ার কানের কাছে চিৎকার দিয়ে বলে উঠল রাজ। ওর কথা শুনে রিয়া সহ সবাই হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। সবার সামনে, ইনফ্যাক্ট বাবার সামনে কি করে এই কথা বলতে পারে ও? রাজকে দেখে রিয়া তার মাকে বলল, মা, ও আমাদের বাসায় কি করছে? এটা কোন ধরনের কথা রিয়া? এটা রাজার মামার বাসা, যখন খুশি তখনই আসতে পারে, এতে এত কথার কি আছে? ঠিক আছে মা, কিন্তু তখন বাবার সামনে ও এসব বাজে কথা কেন বললো? কোন বাজে কথা? বললো যে ও আমার প্রেমিক। ও, এই কথা? তা ওর কথাকে এত সিরিয়াসলি নিস কেন তুই? জানিস না ছেলেটা অনেক দুষ্টুমি করে এসব বলে, ছোট একটা ছেলে। ও এতটাও ছোট না মা, ভার্সিটিতে পড়ে। আর ওর এইসব দুষ্টুমি ওর কাছেই রাখতে বলবা, আমার কাছে যেন না আসে। রাগে হন হন করতে করতে ছাদে গিয়ে বসলো রিয়া। রাগে ফুলছে সে, যাকে সে সহ্য করতে পারে না, আর সে কিনা ওর জীবনটা হেল করে দিচ্ছে। চোখ বন্ধ করে রাতের অপরূপ দৃশ্য অবলোকন করছে সে। হঠাৎ কেউ যেন পিছন থেকে চোখ ঝাপটে ধরলো। চোখ খুলে দেখলো সামনে রাজ দাঁড়ানো। রাগে ফুলছে রিয়া, তবুও নিজের রাগটাকে কিছুটা কন্ট্রোল করে বলল, তুই এখানে কেন? এমনি। তুমি এখানে কি করছো? আর মেয়ে মানুষ রাতের বেলা ছাদে কি করো? এটা আমার বাসা, আমি আমার যখন খুশি এখানে আসব। তাতে তোর কোনো প্রবলেম? এটা একান্তই আমার পার্সোনাল ম্যাটার, আর আমার পার্সোনাল কাজে নাক গলাতে আসবি না, ফল অনেক খারাপ হবে। সে যাই হোক, তুমি আজ থেকে ছাদে আসা কমিয়ে দেবে। বলা যায় না কে কোন দিক দিয়ে লাইন মারে। কি তোর এত বড় সাহস? কি মনে করিস তুই নিজেকে? সালমান খান নাকি শাহরুখ খান নাকি অন্য কিছু? কেন আমার পিছে পড়েছিস? আমি কোনোদিন বলেছি তোকে ভালোবাসি? জোর করে আদায় করতে চাস ভালোবাসা? প্রয়োজন হলে তাই করব। আমার ভালোবাসা আমি জোর করেই আদায় করব, বুঝলা জানু? তুই তুই আসলেই একটা বাজে ছেলে। তুমি আমাকে যা খুশি তা বলো, এইসব কথা আমার এক কানে ঢুকে আরেক কানে বের হয়। ধুর, পড়ে থাক তুই ছাদে। রিয়া রাজকে ছাদে রেখেই নিচে চলে আসলো। রাজ রিয়ার যাওয়া দেখছে আর হাসছে। আসলে রিয়াকে রাগাতেই রাজের ভালো লাগে। পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে রিয়া বাসার সামনে একটা রিক্সা নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। রাজও দৌড়ে গিয়ে ওই রিক্সাটাতেই চেপে বসলো। তা দেখে রিয়া বলল, এই, তুই এখানে বসলি কেন? নাম নাম বলছি। কেন নামবো? তুমি ভার্সিটি যাবে, আমিও ভার্সিটি যাব, একসাথে যাই, সমস্যা কি? তাছাড়া আমি তো তোমার কাজিন। অনেক সমস্যা। নাম তুই। দেখো, তুমি আমাকে না নিয়ে গেলে মামাকে বলে দিব তোমার বয়ফ্রেন্ড রাগ করবে বলে আমাকে তোমার সাথে রিক্সায় নিচ্ছ না। মানে? ব্ল্যাকমেইল। আমাকে ব্ল্যাকমেল করা? দেখে নিব তোকে। অনেক সময় পাইবা দেখার, এখন ভার্সিটি যাওয়া লাগবে, সময় কম। ভার্সিটির গেটে কোনো মতে গিয়ে রিক্সাটা থামিয়ে দিল সে। তারপর বলল, নাম এখন। ওকে পাগলি সোনা। বাজে কথা রাখ, যা এখান থেকে।
যাচ্ছি, কিন্তু আমি চলে যাওয়ার পর যেন কোনো ছেলের সাথে তোমাকে না দেখি, ঘাড় মোটকে দিব একদম। রাজ চলে গেল নিজের ক্লাসরুমে। রাজের যাওয়াতে রিয়া যেন হাফ ছেড়ে বাঁচল। অনেক দিন কেটে গেল। রিয়ার উপর রাজের কড়া রোমান্টিক অত্যাচারগুলো যেন আরও বেড়ে গেল। রিয়া পদে পদে ওকে অপমান করছে, কিন্তু সেগুলো যেন রাজের গায়েই লাগছে না। একদিন সকালে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল রাজ। এমন সময় রাজের মা এসে রাজের সামনে দাঁড়ালো। হাবভাবে মনে হচ্ছে খুব রেগে আছেন তিনি। মাকে বিভিন্নভাবে উল্টাপাল্টা বুঝিয়ে মায়ের কাছ থেকে নিজের রুমে চলে আসে। নিজের রুমে এসেই রিয়াকে ফোন দেয় সে। কয়েকবার রিং বেজে কেটে গেল, কিন্তু রিসিভ হলো না। আরেকবার কল দিতেই ফোনটা রিসিভ করলো। হ্যালো, জানো তুমি কোথায়? সেটা জেনে তুই কি করবি? প্লিজ বলো, দরকার আছে। ফোন রাখ, বিরক্ত করবি না। বলো না কোথায় আছো প্লিজ। রিয়া ইচ্ছার বিরুদ্ধেই নিজের অবস্থান জানালো রাজকে। অনেক জেদ করেছিল, তাই রাজ 15 মিনিটে সে স্থানে পৌঁছে গেল। রিয়া সহ আরও কয়েকজন বান্ধবী মিলে সামনে একটা স্টলের ব্রেঞ্চে বসেছিল তারা। রাজ সেখানে গিয়েই কাউকে কল দিল। কিছুক্ষণ পর একটা ছেলে আসলো সেখানে। ছেলেটা কিছু একটার সাথে পা লেগে পড়ে যাওয়ার অভিনয় করে রিয়ার গায়ের উপর গিয়ে পড়ে। রিয়াও তাড়াতাড়ি ছেলেটাকে দু হাতে ধরে ফেলে, আর রাজ সাথে সাথে সেটা ক্যামেরাবন্দি করে নেয়। রাজ মুচকি হাসতে থাকে। আসলে প্ল্যানটা রাজেরই ছিল, আর ছেলেটাও রাজেরই একটা বন্ধু। রাজেই ওকে রিয়ার সাথে এসে পড়ে যাওয়ার অভিনয় করতে বলেছিল। রাজ একটা শয়তানি হাসি হেসে সেখান থেকে কেটে পড়ে। বিকেলে সবেমাত্র রিয়া বাসায় ফিরছে। এমন সময় রিয়ার বাবা বেশ কড়া চোখে মেয়ের দিকে তাকালো, আর মেয়ের পথ আগলে দাঁড়ালো। রিয়া বেশ অবাক হলো তার বাবার এরকম আচরণ দেখে। তারপর সে বলল, কি হয়েছে বাবা? কি হয়েছে এটা তুই জিজ্ঞেস করছিস? জানি না কি হয়েছে। না তো, কি হয়েছে? মা বলো তো কি হয়েছে? বাবা এমন করছে কেন? ভাবতে আমার ঘৃণা লাগছে। তুই আমার মেয়ে, প্রেম করেছিস ভালো কথা, তাই বলে নিজের মান সম্মান, আমার মান সম্মানের মাথা খেয়ে রাস্তাঘাটে যা ইচ্ছে তাই করবি? মানে বুঝলাম না কিছু। কি করেছি আমি? এইগুলো কি? বলেই ছবিগুলো রিয়ার সামনে ধরলো রিয়ার বাবা। ছবিগুলো দেখে রিয়া বেশ অবাক। এইটা তো সেই ছেলেটা যার সাথে সকালে পড়ে ধাক্কা খেয়েছিল রিয়া। এইসব ছবি কে তুললো, আর তার বাবার কাছেই আসলো কিভাবে? এসব ভেবে রিয়া মৌন থেকে গেল। রিয়ার মৌন থাকা অবস্থায় তার বাবা আবার বলে উঠল, কি বলছি উত্তর দাও। রোমান্স করার জায়গার কি অভাব পড়েছে যে পাবলিক প্লেসে তোমাকে যা খুশি তাই করতে হবে? বাবা এটা তো আমি। থাক, আর বলতে হবে না। এখন থেকে ক্যারেক্টার ঠিক করার চেষ্টা করো। তোমার মান সম্মানের ভয় না থাকলেও আমার কাছে আছে। এসব কথা বলে রিয়ার সামনে থেকে চলে গেল তার বাবা। রিয়ার মাথায় কিছু ঢুকছে না, মাথা যেন তার হ্যাং হয়ে রয়েছে। এমন সময় একটা হাসির আওয়াজ এলো তার কানে। পাশে তাকিয়ে দেখলো কিছুটা দূরে রাজ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছে। রিয়ার আর বুঝতে বাকি রইল না এটা কার কাজ। তবুও কিছু বলল না সে। নিজের রুমে চলে গেল। নিজেকে শান্ত করতে পারছে না রিয়া, তাই সে ছাদে চলে গেল। গিয়ে দেখলো ছাদের কর্নারে দোলনায় দুলছে রাজ। রিয়া আস্তে আস্তে রাজের পাশে গিয়ে দাঁড়ালো। রাজ এক পলক রিয়ার দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। তারপর রিয়া রাজকে বলল, কেন করছিস এমন? কি করেছি? আমি ভালো করে জানি কাজটা তোর, আর ওই ছেলেটা যে তোর বন্ধু সেটাও জানি। আমি তো ওর ধাক্কাটা সামলালাম, আর তুই এটাই ইউজ করলি। আসলে এটা আমার প্ল্যান ছিল, তোমাকে সাহায্য করার জন্য। এইসবের মানেটা কি তুই আমাকে বলবি? মানে একবারে পানির মতো পরিষ্কার। তুমি আমার মায়ের কাছে নালিশ করে বকা শুনিয়েছো, তাই আমিও তোমাকে বকা শোনালাম। ব্যাস 50-50। শুধু এতটুকুই বলছি, শোন, আজ থেকে তোর প্রতি আমার ঘৃণা আরো বেড়ে গেল। কথাগুলো বলেই ছাদ থেকে চলে গেল রিয়া। আর রাজ ছলছল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো। এই প্রথম রাজের মনে রিয়ার কথাগুলো দাগ কাটলো।
তার অপমানে অপমানিত বোধ করলো সে। সেদিন রাজ মামার বাসায় আর থাকলো না, নিজের বাসায় চলে এলো। কেন যেন রিয়ার বলা ঘৃণার কথাটা সে মেনে নিতে পারছে না। বাসায় এসে নিজের রুমে ঢুকে দরজা লক করে দিল সে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। রাজের মা আসমা বেগম কিছুক্ষণ পর পর ছেলেকে ডাকছে, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। কিছুটা চিন্তায় পড়ে গেলেন তিনি। তার এই চঞ্চল ছেলে কখনো এরকম তো করেনি, আজ হঠাৎ কি হলো? কিছুক্ষণ পর রাজের বাবাও চলে এলো, এসে ডাকতে লাগলো। বাবু, রাজু বাবু, কি হয়েছে তোমার? কেউ কি কিছু বলেছে? অন্তত আমাকে বলো। কেউ কিছু বলেনি আব্বু। তাহলে মন খারাপ করে আসো কেন? এই এমনি মাথা ব্যথা করছিল তাই। মাথা ব্যথা? আমাকে ফোন করে বলনি কেন? তোমার মাকে বলতে পারতে। চলো, কোথায় যাব আব্বু? তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আব্বু সামান্য ব্যথা, এখন ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ফ্রেশ হয়ে এসো, একসাথে বসে ডিনার করব। এভাবেই দিন চলতে থাকলো। রাজ এখনো আগের মতোই চঞ্চল রয়ে গেছে। যদিও সেদিন রাতে মন খারাপ করেছিল, কিন্তু পরের দিন সকাল থেকেই সব কিছু মাথার মেমোরি থেকে ডিলিট করে দিয়েছে সে। এটাই তার স্বভাব। কারো দেওয়া কষ্ট গেঁথে রাখতে পারে না সে, সব ভুলে যায়। রাজের এক্সাম শুরু হয়ে গেল। এক্সামের কারণে দিন রাত বেশ পড়তে হচ্ছে তাকে, যার জন্য রিয়ার সাথে আগের মতো দেখা হচ্ছে না তার। রিয়াও বেশ খুশি এতে, মনে মনে দোয়া করে যেন সারা জীবনে রাজের এক্সাম লেগে থাকে। শেষ এক্সামের আগের দিন রাতে রাজ টেবিলে বসে পড়ছিল। হঠাৎ রিয়ার চিন্তা মাথায় ঢুকলো তার। সঙ্গে সঙ্গে কল দিল তাকে। প্রথমবার রিং হতেই রিসিভ হয়ে গেল। বেশ অবাক হয়ে রাজ বলল, কি ব্যাপার আমার রিয়া জানো? আমার ফোনেরই অপেক্ষায় ছিলে মনে হচ্ছে। আমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে তোর মতো একটা শয়তানের ফোনের অপেক্ষায় থাকবো। ফোনে গেমস খেলছিলাম, তাই কল আসতেই রিসিভ হয়ে গেছে। সে যাই হোক, কি করছো এখন? আজাইরের সময় নষ্ট করছি আর কি। মানে তোর মতো একটা আজাইরের সাথে কথা বলছি, আর এইটা তো কোনো কাজ না, তাই না? আর কাজ না করে সময় লস মানেই আজাইরের সময় নষ্ট করা। দেখো রিয়া জানো, আদাইরা বলো আর যাই বলো, সবটা কিন্তু তোমারই। তো তোমার নিজের জিনিসকে সম্মান দিতে শিখো। যে শাট আপ, কতবার বলেছি আমাকে এইসব বাজে নামে ডাকবি না। আর তুই আমার হবি কোন দুঃখে রে? কোন দুঃখে আমি তোমার হব না? তোমাকে ভালোবাসি তো, তাই সেই সুখেই আমি তোমার হব। ধুর, ফোনটা কেটে দিল রিয়া। রাজ ছলছল চোখে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ইদানিং রিয়া তাকে অনেক বেশি অ্যাভয়েড করছে, যেটা মানতে পারছে না রাজ। তাও রিয়ার পিছনে আটার মতো লেগে আছে। পরের দিন এক্সাম শেষে ভার্সিটির গেট দিয়ে বের হতে যাবে, এমন সময় দেখলো রিয়া একটা রিক্সা থেকে নামছে। হয়তো মাত্রই এসেছে। রাজ দৌড়ে রিয়ার সামনে হাসি মাখা মুখ নিয়ে দাঁড়ালো আর বলল, রিয়া জানো, কখন এলে? আমাকে দেখতে এসেছো বুঝি? আমি জানতাম তো আজ আমার লাস্ট এক্সাম, তুমি আসবেই। এই শুন, ফুপাকে গিয়ে বল তোকে হেমায়তপুর নিয়ে যেতে, গিয়ে মাথার ট্রিটমেন্ট করা, বুঝলি? অসভ্য কোথাকার। কথাটা বলেই রিয়া রাজের পাশ কাটিয়ে চলে গেল। আর রাজ কিছু বলল না। এই প্রথম সে বুঝতে পারলো আসলে সে রিয়াকে টর্চার করছে, খুব জ্বালাচ্ছে, যেটা মোটেও ঠিক না। কিন্তু কি করবে সে? খুব ভালোবাসে যে সে তার পাগলিকে। তাকে পাওয়ার জন্য সে সব করতে পারে। এক্সাম শেষ হওয়ায় কিছুটা ফ্রি হলো রাজ। তাই পরদিন ব্রেকফাস্ট করে রিয়াদের বাসায় চলে এলো। কয়েকদিন থাকবে সেখানে, রিয়াকে ইমপ্রেস করার জন্য। বাসায় ঢুকে সে রিয়ার মাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, ও মামি, কি করো? কি আর করব, এতদিনে মনে হলো আমার কথা, আসতে পারিস না? কি করব বলো? আমি তো আসতেই চাই, তোমার মেয়েই তো সব নষ্টের মূল। কেন? ও আবার কি করলো? জানো না, তোমার মেয়ের তো বিয়ের বয়স হয়েছেই, আমারও হয়েছে। আমাদের দুইজনকে একসাথে বিয়ে দিলেই তো পারো, আমি তোমার বাড়ির ঘর জামাই থাকতাম। বাজে ছেলে একটা, এসব কথা কেউ বলে? আর রিয়া তো তোর কাজিন, তাছাড়া সে তোর থেকে বড়, এটা কি করে সম্ভব? আর তুই এখনো কোনো চাকরি করিস না, বিয়ে করে ওকে খাওয়াবি কি? কেন, ও কি সর্বস্তরের খাদক নাকি?
কত মানুষ চাকরির আগে বিয়ে করে বউকে খাওয়াইতেছে, আমি কেন পারবো না? খুব পেকে গেছিস তাই না? আচ্ছা মামি, রিয়া জানু কোথায়? তোর বকা শুনতে খুব ভালো লাগে তাই না? বোকার মতো কথা বলো কেন? বকা শুনতে কারো ভালো লাগে নাকি? তাহলে অপছন্দ করে জেনেও ওই নামে কেন ডাকিস বারবার? ভালোবেসে ডাকি তো, তাই ভালো লাগে না। ভালোবাসা থাকলেই বুঝতা এইটার মাঝে যে কি মধু আছে। থাক, তোর মধুর আর দরকার নাই। লাইলি মজলু হয়েছে তো তাই আসতে ভালোবাসা দেখাতে। সেদিন দুপুরবেলা জোরপূর্বক মামিকে সেসব খাবারগুলো রান্না করতে বাধ্য করলাম যেগুলো রিয়া ডিসলাইক করে, এবং সেই খাবারগুলো নিজেই টেবিলের উপরে সাজিয়ে রেখেছি। আজকে রিয়াকে নিয়ে যে অন্যরকম মজা করতে হবে ভাবতেই অনেক খুশি লাগছে আমার। 1:30 রিয়া বাসায় ফিরল। বাসায় এসে কারো কোনো সাড়া পেল না সে। পরে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে 20 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তখনও চারিদিকে নিস্তব্ধতা। নীরবতা ভেঙে সে বলে উঠল, মা, খিদে পেয়েছে, খাবার দাও। পাশের রুম থেকে মামি বলে উঠল, খাবার টেবিলে রাখা আছে দেখ। রিয়া আপন মনেই টেবিলে গিয়ে বসলো। টেবিলে অনেকগুলি বাটি ঢাকনা দিয়ে ঢাকা আছে। রিয়া একটা প্লেটে ভাত নিল, তারপর একটা বাটি নিয়ে ঢাকনা সরাতেই দেখতে পেল তাতে আলুর ভর্তা রাখা। মেজাজ হালকা খারাপ হলো তার। এটা রেখে আরেকটা বাটি থেকে ঢাকনা সরাতেই দেখলো ওতে ডাল ভাজি আছে। ততক্ষণে রাগ চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে তার। কোনো মতে রাগটা কন্ট্রোল করে আরেকটা বাটি নিয়ে দেখলো তাতে ডিম ভাজি। তখন সে চিৎকার শুরু করে দিল, এই বাড়িতে কি আমাকে খেলনা মনে হচ্ছে নাকি? কে করেছে এগুলো? মা, মা! কি ব্যাপার, এত চিৎকার করছিস কেন? বাসায় কি ডাকাত পড়ছে নাকি? এগুলো কি? কোনগুলো? আমি খেতে এসেছি আর তোমরা আমার সাথে মজা করছো। টেবিলে আলুর ভর্তা, ডাল, ডিম। তোমরা জানো না আমি এগুলো ডিসলাইক করি? জানি তো। জেনেও এগুলো কেন করেছো? আমি এখন কি দিয়ে খাবো? এগুলো আমি করিনি, রাজ জোর করে আমাকে করতে বাধ্য করেছে। রাজ? হ্যাঁ আমি করিয়েছি। কেন, তোমার পছন্দ হয়নি? অপছন্দের জিনিস আমার সামনে দিয়ে বলছিস পছন্দ হয়েছে কিনা? আর তুই এসব কেন করেছিস? আসতে না আসতেই তোর বাথরুমে শুরু করে দিয়েছিস। আরে সমস্যাটা কি তোমার? তুই দেখ, আমার সাথে এমন করবি না কিন্তু, নইলে এর পরিণাম ভালো হবে না বলে দিলাম। এগুলো প্রিয় না হলেও প্রিয় করে নাও। এর চেয়ে ভালো রেসিপি আমি তোমাকে প্রতিদিন খাওয়াতে পারবো না, কারণ আমি এখনো আয় করতে শিখি নাই। তাই ভাবলাম বিয়ের আগেই এই খাবারগুলোও খাওয়া শিখে নাও, একটু একটু টাকা বাঁচাতে শিখো। গাছে কাঁঠাল গোফে তেল, আমার জন্য তোর এত চিন্তা করতে হবে না। যা এখান থেকে। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন ওগো প্রিয় আমার ভালোবাসা বুঝবে। বুঝলা রিয়া জানো? তুই যাবি এখান থেকে। আর মা, ও তো একটা পাগল, তাই এমন করেছে। তুমি কি পাগল নাকি? তুমি তো জানো আমি এগুলো খাই না, তাও ওর সাথে মিলে এমন করলে। এখন যে আমার খিদে পেয়েছে, খাবো কি? চেঁচামেচি করবি না, তুই বস, আমি খাবার আনছি। আজ 2 দিন হলো আমি রিয়াদের বাসায় এসেছি। এই 2 দিনে আমি নানানভাবে রিয়াকে ইমপ্রেস করার চেষ্টা করছি, কিন্তু সবগুলো উপায় নেগেটিভ। বিকালে রিয়া বেলকনিতে বসে কফি খাচ্ছিল। আমি একটা গিটার নিয়ে রিয়ার খুব কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছি, কিন্তু রিয়াকে খেয়াল করিনি, রিয়াও খেয়াল করে নাই। পরে চোখ বন্ধ করে গিটারের সুর তুলতে গিয়ে কফির কাপটাই লেগে রিয়ার হাতের কফি রিয়ার গায়ে পড়ে যায়। ধরফড়িয়ে উঠে বলতে লাগলো, এই শয়তান, তোর সমস্যা কি? রিয়ার আকস্মিক চিৎকারে আটকে উঠে বলতে লাগলাম, মানে কি হয়েছে? বুঝিস না? চোখে দেখিস না কি হয়েছে? আর কত জ্বালাবি আমাকে? আমাকে ভালোবাসিস তাই না? এই তোর ভালোবাসা? ভালোবাসার নামে আমাকে মানসিকভাবে টর্চার করছিস কেবল। কি ক্ষতি করেছি আমি তোর? কেন করছিস আমার সাথে এমন? আমি তোর কোন জন্মের শত্রু রে, যে তুই এই জন্মে তার শোধ নিচ্ছিস? কেন এখানে পড়ে আছিস আমার রাতের ঘুম হারাম করতে? তুই আসার পর থেকে ঠিকমতো খেতেও পারছি না। এখন কি শান্তিতে একটু কফিও খেতে দিবি না? বেহাইয়া কোথাকার! প্রচন্ড ঘৃণা নিয়ে কথাগুলো বলল রিয়া। আমি হতভম্ব হয়ে মাথা নিচু করে রিয়ার কথাগুলো শুনছিলাম। চোখে নোনা জল আসতে চাইছে, তবুও আটকে রাখলাম। তারপর কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, আসলে আমি নেকা শাস্তে যাবি না একদম বলে দিলাম।
আমার লাইফটা হেল করে দিয়েছিস তুই। ঘৃণা করি আমি তোর মতো ছেলেকে। রিয়ার আগে গজগজ করতে করতে ছাদে চলে গেল। আমি সেখানে ঠায় দাঁড়িয়ে আছি। আজ আমার রিয়ার কথায় অনেক কষ্ট লাগছে, তাই আর এক মুহূর্ত এখানে থাকলাম না। আমার চলে যাওয়া দেখে মামি বলল, আজই চলে যাবি? আর কিছুদিন থেকে গেলেই তো পারতি। আরেকদিন আসবো মামি, আব্বুর জন্য মনটা বড্ড টানছে। তুমি আমাদের বাসায় আসিও তো একদিন। সময় পেলে নিশ্চয় যাব, তুই আবার আসিস কিন্তু। আচ্ছা, এখন আসি তাহলে। আচ্ছা, সাবধানে যাস, আর বাসায় পৌঁছে ফোন দিস। আমি চলে এলাম নিজের বাসায়। আসলে রিয়ার বলা কথাগুলো আমার মনকে শান্তি দিচ্ছিল না। বারবারই মনে হচ্ছিল আমি অন্যায় করছি, থাকলে হয়তো অন্যায়ের বোঝা বাড়তেই থাকতো। তাই তখনই ব্যাকপ্যাক গুছিয়ে নিজের বাসায় চলে আসলাম। অন্যদিকে ছাদে দোলনাতে বসে আছে রিয়া, আর নিজে নিজে বলছে, আসলে তখন রাজের সাথে এতটা বাজে বিহেভস না করলেই পারতাম। শুধু শুধু এতগুলো কথা শোনালাম তাকে। অচমকা কেন যে এতটা রাগ উঠে গেছিল বুঝতেই পারছিলাম না। ছেলেটা তো তখন ইচ্ছে করে এমন করেনি। মনের ভুলে একটু কফি না হয় আমার গায়ে পড়েই গেছিল, তাই বলে এতটা কটু কথা বলা উচিত হয়নি আমার। তার জন্য আমি সরি। ও আচ্ছা, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, পরে কথা হবে। আচ্ছা তাহলে এখন যা, পরে কথা হবে। আমি চলে আসলাম ক্লাসে। রিয়াও নিজের গন্তব্যস্থলে গেল। সরি বলাটা যেন তার কর্তব্য ছিল, সেটা বলতে পেরেই তার শান্তি। দিন যেতে লাগলো। আমি এখন আগের মতোই চঞ্চল আছি। যদিও সেদিন অনেক অভিমান ছিল রিয়ার উপর, কিন্তু সরি বলার পর তা গলে পানি হয়ে গেল। এখনও রিয়াকে সামনে পেলে আমার ভালোবাসার ঝুড়ি নিয়ে হাজির হয়ে দাঁড় হই তার সামনে। রিয়া এত যে বিরক্ত হয় তাও সেটা সামনে নেই আমি। এখন আমার বিশ্বাস, সরি যেহেতু বলেছে তাহলে নিশ্চয়ই সে আমাকে ভালোবাসবেই। সেদিন রিয়া তার কয়েকজন বন্ধু বান্ধবী নিয়ে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল। তাদের মধ্যে একটা ছেলে ছিল যে রিয়ার সাথে খুবই ঘনিষ্ঠভাবে বসেছিল। আমার নজর থেকে সেটা এড়ায়নি। রাগে ফুঁসতে ফুঁসতে রিয়া সহ বাকিদের সামনে গিয়ে হাজির হলাম। আমি বেশ রাগী লোকে তার দিকে তাকিয়ে আছি। তারপর রিয়াকে বললাম, ও রিয়া, এই ছেলেটা কে, আর তোমার সাথে এভাবে লেগে আছে কেন? রাজ, লেগে থাকা মানে তুমি কি বোঝাতে চাচ্ছ? বুঝো না? এই ছেলে, তুই আমার জানুর সাথে লেপটে আছিস কেন? সর বলছি এখান থেকে। যা সেটা কি বাজে কথা বলছো? রিয়া কি বলছে এইসব ছেলেটা? ও কি বলবে? ও কি বলবে? আমার কথা শোন, লজ্জা নেই তোর? একটা ছেলে হয়ে আরেকটা পরনারীর সাথে ঘনিষ্ঠভাবে বসে আছিস, বেয়াদব কোথাকার। রিয়া, ও কিন্তু ওর সীমা ছাড়িয়ে যাচ্ছে। ওকে কিছু বলবা নাকি আমি এখান থেকে চলে যাব? যা না, কে তোকে না করেছে? হাত ছাড় বলছি, আমার জানুর হাত ছাড়। কথাটা বলেই এক ঝটকায় রিয়ার হাত থেকে ছেলেটির হাত ছাড়িয়ে ধাক্কা দিলে কিছুটা দূরে ছিটকে পড়ল ছেলেটা। রিয়া এইবার আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। এক ঝটকায় আমার সামনে এসে আমার গালে দিল ঠাটিয়ে চড়। আরেকটা চড় দিতে যাবে, তখনই তমা ওর হাত ধরে ফেলে। বাদ দে না রে ভাই, তুই তো জানিসই ও সহজ সরল একটা ছেলে, তোকে ভালোবাসে, তাই নিহালকে তোর পাশে মানতে পারছে না ছেলেটা। চল আমার সাথে। আমি গালে হাত দিয়ে ছলছল চোখে এক দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে থাকলাম। রিয়ার চোখে মুখে আজ আগুন জ্বলছে। রিয়া ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসলো, আমার হাতটা ধরল সে। আমি ছলছল চোখে অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে থাকলাম। রিয়া আবার বলতে লাগলো, এই হাত দিয়ে তুই নেহালকে আঘাত করেছিস তাই না? তোর এত সাহস! তুই কি জানিস আমি রিয়া এখানে তোর কি করতে পারি? আমি চাইলে অনেক আগে তোর সাহায্য করতে পারতাম, কিন্তু তুই আমার কাজিন। শুধুমাত্র এটা ভেবে তোকে আমি সাথ দিয়েছি। কি মনে করিস তুই নিজেকে, আমার বয়ফ্রেন্ড? আরে তোর মতো স্যাসরা ছেলেকে আমি বানাবো আমার বয়ফ্রেন্ড? আমি ছেসরা? হ্যাঁ, স্যাসরাই তো। যে ছেলে নিজের বয়সে বুড়ো কাজিনকে বারবার তার স্যাসরা ভালোবাসার কথা বলতে আসে, আমার কাছে সে স্যাসরা ছাড়া আর কিছুই না। খুব কঠিন গলে কথাগুলো বলছে রিয়া। আমি শুধু অবাক দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে থাকলাম আর তার কথাগুলো শুনছিলাম। রিয়া আবারও বলতে লাগলো, কি বলেছিস তুই নেহালকে? ও বাজে ছেলে, ও বেয়াদব। আরে ও তোর চাইতে অনেক অনেক ভালো। বাজে তো তুই, নির্লজ্জ তো তুই, যে কিনা বারবার মানা করা সত্ত্বেও নির্লজ্জের মতো আমার পেছনে পড়ে থাকে। নেহাল কোনো বেয়াদব ছেলে না।
বেয়াদব তো তুই। আর একটা কথা, কি যেন বলেছিলি তুই? ও আমার কে? তাহলে শুনে রাখ, ওই নেহাল আমার বয়ফ্রেন্ড। ওকে আমি ভালোবাসি আর ওকেই বিয়ে করব। কানে গেছে কথাটা? এবার যা আমার সামনে থেকে, কখনো আমার সামনে আসবি না। থার্ড ক্লাস ছেলে কোথাকার। রিয়ার শেষ কথাটা শুনে যতটা আমি অবাক হয়েছি তার চেয়ে বেশি অবাক হয়েছে নেহাল আর বাকিরা। নেহাল অবশ্য রিয়াকে আগে থেকেই পছন্দ করে, কিন্তু কখনো বলতে পারিনি। আর রিয়াও নেহালকে জাস্ট ফ্রেন্ড হিসেবেই মানে, কিন্তু আজ ওকে নিজের বয়ফ্রেন্ড ভাবতেই খুশি রেখা বয়ে যাচ্ছে নেহালের শরীরে। আমি কিছুক্ষণ রিয়ার দিকে তাকিয়ে থেকে নেহালের দিকে তাকালাম। নেহালের সামনে গিয়ে মাথা নিচু করে বললাম, আমাকে মাফ করে দিবেন ভাইয়া। আগে জানতাম না আপনারা দুজন দুজনকে ভালোবাসতেন, জানলে কখনোই এর মাঝে আসতাম না। আঘাত করার জন্য দুঃখিত, ছোট ভাই ভেবে মাফ করে দিবেন। ছলো ছলো চোখে কথাগুলো বললাম। তারপর এক দৌড়ে নিজের ক্লাসরুমে চলে গেলাম। আকাশে রনি দূরে দাঁড়িয়ে এতক্ষণ সবটাই দেখেছে। আমার পিছনে তারাও ক্লাসে আসলো, আর ওদিকে নেহাল রিয়াকে বলতে লাগলো, রিয়া, তুমি যে ভালোবাসো কখনো তো বলনি। জানো, আজ আমি অনেক খুশি। আই এম সো হ্যাপি রিয়া। রিয়া কিছু বলছে না, এখনো রাগে তার শরীর কাঁপছে। রিয়ার বান্ধবী মিম বলল, মিথ্যা কেন বললি রিয়া? তুই তো কাউকেই ভালোবাসিস না, সেখানে নেহালের কথা কেন বললি? নেহালের কথা তখন না বললে ওই স্যাসরা ছেলেটা আমাকে শান্তি দিত না। অনেক জ্বালিয়েছে আমাকে, এইবার শিক্ষা হয়েছে। আশা করি আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে আমার সামনে ভুলেও আসবে না। এইটা কিন্তু তোর বাড়াবাড়ি। জানি ছেলেটা তোকে একটু বেশিই জ্বালায়, কিন্তু এটা পেতেও ভাগ্য লাগে। কয়জনের কপালে জোটে এরকম ভালোবাসা? ছেলেটা তোকে সত্যি ভালোবাসে রে। তোর নীতিবাক্য তোর পকেটে ভরে রাখ। নেহাল, আমাকে ভালোবাসতে তোমার কোনো আপত্তি আছে? কি বলছো তুমি রিয়া? আপত্তি থাকবে কেন? তুমি তোমার বাবা মায়ের একমাত্র মেয়ে, তোমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই। তাছাড়া তুমি তো আমার স্বপ্নের রানী, তোমাকে ভালোবাসতে আমার কোনো আপত্তি নেই। ওকে ডান, আজ থেকে তুমি আমার বয়ফ্রেন্ড। হ্যালো গাইস, কি খবর? ভালো, তোর কি খবর? আমি সব সময় ভালো থাকি। আচ্ছা রিয়া, রাজের কোনো খোঁজ নিয়েছিস? ছেলেটাকে সেদিনের পর থেকে ক্যাম্পাসে আসতে দেখিনি, কোনো বিপদ হলো না তো? ও মরে যাক, ওর মতো ছেলের মরে যাওয়াটাই ভালো। তাহলে একাই রাজত্ব করতে পারবে, তাই তো? মানে? তোমার জন্যই সব হয়েছে। অন্যের ক্ষতি করে নিজে কখনো সুখী হতে পারবে না। দেখে নিও, ভালোবাসো তো ওর টাকা পয়সাকে, মাঝখান থেকে ওই বোকা ছেলেটাকে কাঁদালে, ওর দুর্বলতার সুযোগ নিলে। সেদিন তুমি যদি সিন ক্রিয়েট না করতে তাহলে আজ এমন হতো না। তুমি তো জানো ছেলেটা কত সহজ সরল, তাই রিয়াকে উস্কানি দিয়েছিলে, সুযোগ নিয়েছিলে। ভাবতেই ঘৃণা লাগে, তুমি আমাদের ফ্রেন্ড। রিয়া, দেখেছো ও কি সব বাজে কথা বলছে? নেহাল যদি লুফি হয়, তুই তো মির্জাফর। আমাদের সাথে থেকে ওই স্যাসরা ছেলের হয়ে উকালতি করছিস। আমারও ভাবতে অবাক লাগছে, তুই আমার বন্ধু। লাগবে না তোর মতো ফ্রেন্ড আমার। যা আমার সামনে থেকে। যাচ্ছি, তবে শুনে রাখো, একটা সামান্য লোভী ছেলের উস্কানিতে যে ভালোবাসাকে চিনতে পারে না, একটা লোভী ছেলের উস্কানিতে যে এতদিনের বন্ধুত্ব নষ্ট করতে পারে, সে কখনো বন্ধু হওয়ার যোগ্য রাখে না। তমা ওদের কাছ থেকে চলে গেল। নেহাল বেশ খুশি, কারণ একমাত্র তমাই ছিল তার বিরোধী। এখন সেও চলে গেছে, এখন পথ ক্লিয়ার। একটা শয়তানি হাসি দিল সে। রিয়া নিচের দিকে মুখ করে বসে আছে। এমন সময় পাশে একটা হাসির আওয়াজ আসলো তার কানে। তাকিয়ে দেখলো আকাশ, রনি আর আমি। সাথে সাথে চোখ নামিয়ে নিল সে। বেশি বিরক্ত হয়ে একা একাই বলতে লাগলো, এই চলে এসেছে, এবার আবারও আমার হাড় মাংস জ্বালিয়ে ছাড়বে। রিয়া মুচকি এসে আবারও আমার দিকে তাকালো, কিন্তু না, রিয়াকে পাশ কাটিয়ে আমি চলে গেলাম নিজের ডিপার্টমেন্টের সামনে। বেশ অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে রিয়া, যে আমি রিয়ার একটা নিঃশ্বাসের শব্দ পেলে তার কাছে ছুটে আসতাম। সে কিনা আজ এতদিন পর এসেও একটাবার তার দিকে তাকানোর প্রয়োজনও মনে করলো না। বিষয়টা খুব হার্ট করলো রিয়াকে। তারপর নিজেই নিজেকে সান্ত্বনা করে বলতে লাগলো, ধুর, কি ভাবছি আমি? ওকে তো আমি ঘৃণা করি, প্রচন্ড ঘৃণা করি। আমি নিজেকে যথাসাধ্য স্বাভাবিক রাখার চেষ্টা করছি, কিন্তু পারছি না। রিয়ার সামনে দিয়ে নিজেকে স্বাভাবিক রেখে হাসি খুশিতে আসতে গিয়ে বুকটা ফেটে যাচ্ছিল আমার। একটা ক্লাস করে ক্যাম্পাসে গিয়ে
একা একা বসে আছি, ক্লাস করতে ইচ্ছে করছে না। আমি এদিক সেদিক তাকালাম, দেখি কিছুটা দূরে রিয়া বসে আছে নেহালের সাথে। আবারও চোখ দুটো ছলছল করছে আমার। চোখগুলোকে যত সম্ভব কন্ট্রোলে রাখার চেষ্টা করছি, কিন্তু না চাইতেও চোখগুলো বারবার রিয়ার দিকে তাকাচ্ছে। রিয়া বেশ হাসি খুশি আছে নেহালকে নিয়ে, হেসে হেসে কথা বলছে নেহালের সাথে। হয়তো নেহালকে নিয়ে খুব সুখেই আছে। সেখানে আর থাকতে না পেরে সেখান থেকে নিজেকে যথেষ্ট লুকিয়ে ভার্সিটি থেকে বের হতে যাচ্ছি। আমাকে ক্লাসে দেখতে না পেয়ে ক্লাস থেকে বের হয়ে আশেপাশে খুঁজলো রনি। হঠাৎ দেখতে পেল আমি চলে যাচ্ছি, তাই সামনে এগুতে এগুতেই জোরে ডাকলো সে আমাকে। রিয়া নেহালের সাথে কথা বলায় ব্যস্ত ছিল। হঠাৎ আমার নামটা শুনে বুকে ধক করে উঠল। রনির দৃষ্টি অনুযায়ী গেটের দিকে তাকিয়ে দেখলো আমি চলে যাচ্ছি। আচমকাই মনটা খারাপ হয়ে গেল তার। নেহাল ব্যাপারটা খেয়াল করলো, তারপর বলল, কি হয়েছে রিয়া? রাজ আমাকে খুব এড়িয়ে চলছে, কখনো এরকম করেনি ও আমার সাথে। তুমি এখনো ওই ছেলেকে নিয়ে পড়ে আছো? আমাকে সামনে রেখে ওর কথা ভাবছো কিভাবে? না মানে, রাগ করো না প্লিজ, ভুল করে ওর কথা বলে ফেলেছি। সবসময় জ্বালাতো তো তাই, আর ওকে তো সহ্যই করতে পারি না, তাই ওর কথা ভাবার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক তো? 100% কথা দিলাম। বলল, কিছু হয়েছে রিয়া? কই কিছু না তো, আমার আবার কি হবে মা? কিছুদিন ধরে তোকে খুবই আনমনা দেখছি, কি হয়েছে বল আমাকে। কি যে বলো মা, আমার আবার কি হবে? তুমি খামোকাই চিন্তা করছো। কিছু না হলেই ভালো, চল খাবি। খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। রাতের খাবার সেরে রুমে গিয়ে শুয়ে পড়ল রিয়া। কেন জানি কিছুই ভালো লাগছে না তার। ভালো না লাগার কারণটাই খুঁজে পাচ্ছে না সে। এমন সময় ফোনটা বেজে উঠল তার। রিসিভ করতে ইচ্ছে করছে না, তাও করলো। তা না হলে নিহাল হয়তো রাগ করবে। ইচ্ছের বিরুদ্ধে কানে ধরে কথা বলা শুরু করলো সে। হ্যালো নেহাল, বলো। কি করছো রিয়া? এই তো শুয়ে আছি, তুমি? আমিও শুয়ে আছি। খেয়েছো? আচ্ছা, কেন ফোন করেছো এবার বলো। রিয়া, আমি তো তোমার বয়ফ্রেন্ড। আমি যখন তখন তোমাকে ফোন করতে পারি, তাই না? ও সরি, আসলে একটু আনমনা হয়ে গেছিলাম। হ্যাঁ, ইদানিং তুমি খুবই আনমনা। আমি তো এখন পুরনো হয়ে গেছি, তাই না? এই ছি ছি, এইসব কেন বলছো? তোমাকে আমি ভালোবাসি, আর ভালোবাসা কি কখনো পুরনো হয়? কথাটা রিয়া নেহালকে বলল ঠিকই, কিন্তু কথাটা বলেই আবার মনে মনে ভাবতে লাগলো, আমি কি নেহালকে সত্যি ভালোবাসি? না না, আমি তো রাজের কাছ থেকে মুক্তি পেতে আর রাগের মাথায় ওকে ভালোবাসার কথা বলেছিলাম। কিন্তু এখন কি হবে? এই ছেলেটা যে আমাকে সত্যিই ভালোবাসে, এখন যদি আমি মানা করি তাহলে তো কষ্ট পাবে। কি হলো রিয়া, হারিয়ে গেছো নাকি? না না, বলো। বলছিলাম কি, কিছুদিন পর আমার বার্থডে। তাই? কই বলনি তো। এই তো বললাম। তোমার বার্থডে কবে? এই তো সামনে শুক্রবার। এখন বলো, বার্থডেতে আমাকে কি গিফট দিবা? এই বোকা, গিফট কি কেউ চেয়ে নেয়? আর কি দেব সেটা এখনো ডিসাইড করিনি, মাত্রই তো খবর পেলাম। সময় হোক গিফট পেয়ে যাবে। গিফটটা কিন্তু খুব দামি দিতে হবে, না হলে আমার ফ্যামিলির সামনে আর ফ্রেন্ড সার্কেলের কাছে আমার মাথা কাটা যাবে, বলে দিলাম কিন্তু। এখন রাখি, বাই। নেহাল ফোনটা রেখে দিল। রিয়া ফোনের দিকে তাকিয়ে আছে, ভাবছে গিফট তো গিফটই, সেটা দামি হোক আর কম দামি, তাই বলে সে এভাবে বলবে। মনে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে রিয়ার। আর মাত্র একদিন পর নেহালের বার্থডে, তাই দুদিন ধরে নেহাল ভার্সিটি যাচ্ছে না, আর রিয়াকেও যেতে দিচ্ছে না। শুধু রিয়াকে নিয়ে ডিসকাস করে কিভাবে পার্টি অ্যারেঞ্জ করবে, কিভাবে বার্থডে স্পেস সাজাবে, কাকে কাকে ইনভাইট করবে। শুক্রবার সন্ধ্যার পরে নেহাল তার সব ফ্রেন্ড সার্কেল আর ফ্যামিলি নিয়ে বার্থডে স্পেসে উপস্থিত হলো। রিয়া এখনও পার্টিতে জয়েন করেনি। সেদিকে নেহালের কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার ফ্রেন্ড সার্কেল নিয়ে পার্টি এনজয় করছে। 10টা বাজতে আর 10 মিনিট বাকি। রিয়া এখনও সেখানে উপস্থিত হয়নি। নেহাল কেক কাটার প্রিপারেশন নিচ্ছে। এমন সময় রিয়া এসে উপস্থিত হয় সেখানে। রিয়াকে দেখে নেহালের মুখেও হাসি ফুটল। নিজে গিয়ে অভ্যর্থনা জানালো রিয়াকে আর বলল, এত দেরি হলো কেন তোমার? আর বলো না, জ্যামে আটকা পড়েছিলাম। ও, আমার গিফট কোথায়?
তোমার হাত তো দেখছি খালি। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই আমাকে কত দামি দামি গিফট করলো, আর তুমি খালি হাতে এসেছো। রিয়া কিছুটা অবাক হলো নেহালের কথায়। তারপর ব্যাগ থেকে একটা ছোট্ট বক্স বের করলো সে। নেহালকে অবাক করে দিয়ে নেহালের অনামিকা আঙুলে রিংটা পরিয়ে দিল সে। নেহাল আচমকাই খুশিতে আত্মহারা হয়ে গেল। সকলের সামনে রিয়াকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি আমার জন্য এত দামি গিফট আনবে, আমি তো ভাবতেও পারছি না কেউ আমাকে এত দামি একটা ডায়মন্ড রিং গিফট করবে। আই এম সো হ্যাপি, আই এম প্রাউড অফ ইউ। ছাড়ো নেহাল, এখানে অনেকেই আছে আর তোমার কেক কাটার সময় হয়ে গেছে। ও সরি, চলো। নেহালের একপাশে রিয়া দাঁড়ালো, আর রিয়ার পাশে নেহালের একটা মেয়ে ফ্রেন্ড দাঁড়ানো। রিয়া তাকে চিনে না। সবাই নেহালকে ঘিরে দাঁড়ালো। নেহাল কেক কাটলো। কেক কাটতেই সবাই নেহালকে উইশ করতে লাগলো। রিয়া একটা কেকের টুকরো হাতে নিয়ে নেহালের মুখে পুড়ে দিয়ে বলল, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ডিয়ার। থ্যাঙ্কস। নেহাল একটা কেকের টুকরো হাতে নিয়ে রিয়ার দিকে এগোতে লাগলো। রিয়া হাঁ করতেই পাশে দাঁড়ানো মেয়েটার মুখে কেকটা পুড়ে দিল নেহাল। রিয়া হতবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। ব্যাপারটা তার জন্য মারাত্মক অপমানজনক। সেদিকে নেহালের কোনো ভ্রুক্ষেপ নেই। সে সবার সাথে ফুর্তি করছে। রাতে নেহাল অনেক ড্রিঙ্কসও করেছে। রিয়াকেও করতে অনুরোধ করেছে সে, কিন্তু রিয়া তখনই চলে আসলো নিজের বাসায়। এইসব ড্রামা তার ভালো লাগছে না। নিজেকে আজ যথেষ্ট ছোট মনে হচ্ছে তার। আরও 2 দিন পর নেহাল ভার্সিটিতে এলো। এই 2 দিন রিয়া না নেহালের সাথে যোগাযোগ করছে, আর না যোগাযোগ করার চেষ্টা করেছে। অবশ্য নেহাল কয়েকবার রিয়াকে ফোনে ট্রাই করেছে, কিন্তু পায়নি। রিয়া মন খারাপ করে ভার্সিটির বড় গাছটার নিচে বসে আছে। এমন সময় মিম এসে তার পাশে বসলো। মিম পাশে বসতেই রিয়া বলল, হাই দোস্ত, কি খবর, কেমন আছিস? এই তো ভালো। তোর কি খবর? আজকাল তোকে দেখা যায় না। ভার্সিটিতে আসিস না কেন? না, এমনিতেই। যাই হোক, ভালোই আছিস তাহলে? কিন্তু তুই ভালো নেই। কি করে বুঝলি? ছোট থেকে একসাথে বড় হয়েছি দোস্ত, তোর মুখ দেখেই বুঝতে পারি সব। কি হয়েছে বল, দেখি কিছু করতে পারি কিনা। আরে কি যে বলিস, কিছু হয়নি। বলবি না তো? আচ্ছা, চাপ দেব না, চল ক্লাসে যাই। না রে, ক্লাস করার মুড নেই, তুই যা। ওকে, তাহলে আমি ক্লাসে গেলাম, তুই থাক। মিম চলে গেল। রিয়া নিচের দিকে তাকিয়ে বসে আছে। এমন সময় নেহাল এসে ওর পাশে বসেই হাত জড়িয়ে ধরল আর বলল, কি হয়েছে রিয়া? ফোন দিচ্ছ না, আমার ফোনও রিসিভ করছো না। এনিথিং রং? এখানে কেন এসেছ? তোমার ওই বন্ধু কোথায়? কোন বন্ধু? কার কথা বলছো? ওই যে পার্টিতে যাকে পেয়ে আমাকে ভুলে গিয়েছিলাম। ও, রিনির কথা বলছো? রিনি নাকি অন্য কেউ, সেটা জানার প্রয়োজন আমায় নেই। আরে রাগ করছো কেন? সেদিনের জন্য আমি সরি। আসলে ওই দিন সবাই উপস্থিত ছিল। সেখানে তোমাকে নিয়ে এত মাতামাতি করলে সবাই কি ভাবতো বলো তো? তাই ওই মেয়ের সাথে মাতামাতি করেছো? মানে? কিছু না, বাদ দাও। বলেই রিয়া কোথায় যেন গিয়েছে। নেহালকে 5 মিনিটের কথা বলে প্রায় 10 মিনিট হয়ে গেল, এখনও আসছে না। নেহাল উঠে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করতে লাগলো। আমি সবেমাত্র কলেজে ঢুকলাম। আজ খুব লেট হয়ে গেছে কলেজে আসতে আমার। তারা হুড়ো করে আসতে গিয়ে আচমকাই নেহালের সাথে ধাক্কা খেলাম। আমি মাথা উঁচু করে সরি বলতে যাব, তখনই দেখলাম নেহাল। কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বললাম, সরি, আমি দেখতে পাইনি। নেহাল আমার শার্টের কলারটা চেপে ধরে বলল, দেখতে পাওনি নাকি দেখেও না দেখার ভান করছো? মানে? বললাম তো আমি দেখতে পাইনি, আমি দুঃখিত। কিরকম বেয়ায়া ছেলে রে বাবা। কেমন বাবা মা জানি জন্ম দিয়েছে, পরের ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য আর কত নাটক না জানি করবে। খুব অপমানজনকভাবে কথাগুলো রাজ বলল আমাকে। বাবা মাকে নিয়ে কথা বলায় প্রচণ্ডভাবে রাগ উঠে গেল আমার। শরীরের সমস্ত শক্তি দিয়ে নেহালের বুকে 2টি দিলাম ঘুষি বসিয়ে। ছিটকে দূরে গিয়ে পড়ল নেহাল। রিয়া ফিরছিল নেহালের কাছে, তখনই দেখতে পেল আমি নেহালকে মারছি। তা দেখে মাথার রক্ত গরম হয়ে গেল রিয়ার। দৌড়ে নেহালের পাশে এসে দাঁড়ালো আর বলল, কি হয়েছে নেহাল? রিয়াকে দেখে ন্যাকা কান্না শুরু করে দিল নেহাল। অভিনয় করে বলতে লাগলো, রিয়া,
তুমি চলে যেতেই ওই ছেলেটা আমার কাছে এসে আমাকে শাসাতে লাগলো। আমি নাকি ওর ভালোবাসা তোমাকে ওর কাছ থেকে কেড়ে নিয়েছি। আমি কত করে বললাম আমরা দুজনে দুজনকে ভালোবাসি, কিন্তু ও বারবারই আমাকে শয়তান বলতে লাগলো, গালি দিতে লাগলো। আমি যখন বললাম আমাদের ভালোবাসা কেউ আলাদা করতে পারবে না, তখন সে আমাকে সজোরে আঘাত করতে লাগলো। কথাটা বলেই নেহাল আবারও কাদার অভিনয় করতে লাগলো। আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। রিয়া বেশ রাগী চোখে আমার দিকে এগোতে লাগলো। আমিও খুব ভয় পেয়ে ঢোক গিলছি বারবার। আচমকাই আমার দুই গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিল রিয়া। আমি আবারও ছলো ছলো চোখে তাকিয়ে থাকলাম রিয়ার দিকে। তারপর রিয়া বলতে লাগলো, কখনোই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? এখন কেউ আমাকে ভালোবাসে সেটাও চাস না তুই। তুই এমন কেন রে? কারো ভালো থাকাটা কেন তোর কাছে ভালো লাগে না রে? ঘৃণা লাগে তোকে দেখলে, ঘৃণা। ছি। আমি রিয়ার কথায় কোনো প্রতিবাদ করলাম না, মাথা নিচু করে চলে গেলাম সেখান থেকে। নেহাল একটা শয়তানি হাসি দিল। রিয়া নেহালের দিকে ঘুরে তাকে সামলাতে লাগলো। নেহাল আবারও ন্যাকা কান্না শুরু করে বলতে লাগলো, আমাকে তুমি ভুলে যাও রিয়া, তা না হলে ওই ছেলে আমাকে আর তোমাকে দুজনকেই মেরে ফেলবে। ওর হাত ভেঙে দেবো আমি যদি আর কখনো ওকে আমাদের আশেপাশে দেখি। আমাকে চেনে না ও। এই কথাগুলো বলতে লাগলো রিয়া নেহালকে। এমন সময় রিয়াকে আচমকাই নিজের দিকে ঘুরিয়ে ঠাস ঠাস করে 2 গালে 2টা চড় দিল। তারপর নিজের গালেও নিজেই 2টো চড় দিল আকাশ। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে নেহাল আর রিয়া। আকাশের চোখ দিয়ে যেন রাগে রক্ত ধরছে। তা দেখে নেহাল বলে উঠল, তোর কত বড় সাহস, জুনিয়র হয়ে সিনিয়রের গালে হাত তুললি? রিয়া নির্বাক হয়ে তাকিয়ে আছে। যার গায়ে আজ পর্যন্ত কেউ হাত তোলেনি, আজ তার জুনিয়র একটা ছেলে তাকে থাপ্পড় দিল। প্রথমে মাপ চাচ্ছি আপু, নিজের গালে নিজে থাপ্পড় দিয়েছি সিনিয়র আপুর গায়ে হাত ওঠানোর জন্য, আর সিনিয়র আপুর গায়ে হাত তুলেছি বাধ্য হয়ে। মানে কি বলতে চাইছো তুমি? তোমার সাহস হলো কিভাবে আমার গালে, এই রিয়া চৌধুরী গালে থাপ্পড় দেওয়ার? প্রথম কারণ হলো আপনি বিনা কারণে একটা ছেলেকে কষ্ট দিয়েছেন আর বারবার দিয়েই যাচ্ছেন। আর দ্বিতীয় কারণ, আপনি কোনো যাচাই না করেই, সত্যটা না জেনেই নিরপরাধের দিকে শাস্তি দিয়ে যাচ্ছেন। খুব তো বড়াই করেন আপনি নাকি রিয়া চৌধুরী, আপনাকে বশ করা এত সহজ না। তো আপনি আজ এতটাই বশীভূত হয়ে গেছেন, ন্যায় অন্যায় আপনার চোখে পড়ছে না, জাস্ট নিজের রাগটাই ওই আজের ওপর ঝাড়ছেন। কি করেছে কি ও? আপনার কি ক্ষতি করেছে সে? হ্যাঁ মানছি, ও একসময় আপনাকে জ্বালাতো, বারবার ভালোবাসার দাবি নিয়ে আসতো, আর আপনি বারবারে ওকে যা ইচ্ছা তাই বলে অপমান করে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু বলতে পারবেন কি সেদিন পর থেকে এক মুহূর্তের জন্য আপনার কাছে এসেছে ও? ইনফ্যাক্ট আপনার দিকে তাকিয়ে পর্যন্ত দেখছে না। আর সেই আপনি ওকে আবারও বিনা কারণে মারলেন। আপনি কি মানুষ? কি? আমি বিনা কারণে মেরেছি রাজকে? আর কি বলে আমি ন্যায় অন্যায় বুঝি না? ও যে নেহালকে অপমান করেছে তা কি তুমি দেখেছো? দেখলে হয়তো এই কথা বলতে না। ব্যাস রিয়া চৌধুরী, অনেক বলেছেন। আর না, ও নেহালকে অপমান করেনি, বরং আপনার ওই নেহাল আজকে অপমান করেছে। কি বলতে চাও তুমি? আমি নিজের চোখে দেখেছি ও নেহালকে থাপ্পড় মেরেছে। নেহাল সবটা বলেছে আমাকে। মিথ্যা বলেছে। আপনি তো অন্ধ, তাই আপনাকে আরও অন্ধে পরিণত করতে চাচ্ছে আপনার তথাকথিত প্রেমিক নেহাল। মুখ সামলিয়ে কথা বলো। সত্য কথা বলতে এই আকাশ কোনোদিনও পিছু পা হয়নি, আর হবেও না। আরে ছেলেটা লেট হয়ে যাওয়ায় না হয় তাড়াহুড়ো করে আসতে গিয়ে নেহালের সাথে একটু ধাক্কা লেগেছিল, এটাই কি তার অপরাধ? আর এর জন্য নেহালের কাছে নিজে থেকে সে সরিয়েও বলেছে। তারপরও আপনার ওই তথাধিক প্রেমিক নেহাল ওকে যা ইচ্ছে তাই বলে অপমান করেছে। শুধু অপমান করে শান্তি হয়নি, ও আজের বাবা মা, ইনফ্যাক্ট ওর জন্ম তুলে কথা বলেছে। তাই এটা সহ্য করতে না পেরে রাজ হেয়ালকে আঘাত করেছে। যে ছেলে এত অপমান করার পরেও মুখ তুলে তাকিয়ে পর্যন্ত দেখেনি, সে আজ হঠাৎ এতটা কঠোর হয়ে নেহালকে থাপ্পড় দিল। সেটার আসল কারণ একবারের জন্য কি আপনার জানার ইচ্ছে হয়নি? ওই মিথ্যাপারী নেহাল যা বলল তাই আপনাকে বিশ্বাস করতে হলো। ছি, আপনার দিকে তাকাতেও আমার ঘৃণা হচ্ছে।
হনহনিয়ে আকাশ সেখান থেকে চলে গেল। রিয়া কঠোরভাবে নেহালের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, ও যা বলে গেল তা কি ঠিক? না মানে ও ও মিথ্যে বলছে, বিশ্বাস করো। আকাশ একদম সত্য কথা বলেছে। পিছন থেকে বলে উঠল রিয়া আর নেহাল। দুজনই কারো এই কথায় পিছনে ফিরে তাকালো। দেখলো রিমা আর মিম একসাথে এগিয়ে আসছে তাদের দিকে। রিয়া তাদের দেখে কিছুটা অবাকই হলো আর বলল, রিমা, তুই কখন এলি? আর মিম, তুই তো ক্লাসে গিয়েছিলি তাই না? হ্যাঁ, গিয়েছিলাম ক্লাসে, কিন্তু ক্লাসে তোরা কেউ নেই, তাই ভালো লাগছিল না, আর এই জন্যই চলে এলাম। এসেই রিমার সাথে দেখা হলো, আর বেরিয়ে আসাটা ভালোই হলো। এতে করে কারো সত্যিকারের রূপটা দেখতে পেলাম। বুঝলাম, কিন্তু তোরা কিভাবে বললি আকাশ যা বলেছে তাই ঠিক? দেখ রিয়া, তুই আমার জানের দোস্ত। আমি জানি তুই রাজকে সহ্য করতে পারিস না। কেন সহ্য করতে পারিস না সেটা তোর ব্যাপার। তুই ওকে অপছন্দ করতি বলে আমিও ছেলেটাকে অবজ্ঞা করতাম, কিন্তু বিশ্বাস কর, আজ ছেলেটার কোনো দোষ ছিল না। সবটা আমার নিজের চোখে দেখেছি দূর থেকে। কি দেখেছিস তোরা? আমাকে খুলে বল। আকাশ যা বলেছে তাই দেখেছি। ছেলেটা তাড়াহুড়ো করে আসতে গিয়ে নেহালের সাথে ধাক্কা লেগে যায়। তার জন্য ছেলেটা ক্ষমাও চেয়েছে নেহালের কাছে, কিন্তু নেহাল ছেলেটাকে যা খুশি তাই বলে অপমান করেছে। ইনফ্যাক্ট ওর জন্ম আর বাবা মাকে নিয়েও কথা বলেছে। এমন অবস্থা তুই কি করতি বল? নিশ্চয়ই চুপ করে বসে থাকতি না? রাজ তাই করেছে। এমন কথায় সে রেগে গিয়ে নেহালকে একটা থাপ্পড় দিয়েছে। আর তুই তুই কিনা ছি। এতটুকু বলে রিমা থামলো। রিয়ার শরীর রাগে থরথর করে কাঁপছে। রিমা আবারও বলতে লাগলো, আজ নিজের চোখে দেখলাম নেহালের ক্যারেক্টার। ও যে এমন ক্যারেক্টারের ছেলে আমার জানা ছিল না। ও একটা বিশ্রী মন মানসিকতার ছেলে, আর যে এইরকম একটা বিশ্রী মনের ছেলের কথায় ওঠা বসা করে, কোনো কথার সত্যতা যাচাই না করে অন্যের উপর জুলুম করে, তার মন মানসিকতা আরো বেশি বিশ্রী। দেখ রিয়া, জীবনটা একান্তই তোর। তোর জীবনটা তুই কিভাবে সাজাবি, কার সাথে শেয়ারিং কেয়ারিং করবি, সেটা একান্তই তোর ব্যাপার। কিন্তু বন্ধু হিসেবে তোকে কিছু উপদেশ দিতেই পারি আমরা, সেটা মানা না মানা তোর ব্যাপার। রিয়া শুধু আর চোখে মিমের দিকে তাকালো, কিছু বলল না। মিম আবারও বলতে লাগলো, কারো সাথে জীবন কাটাবার স্বপ্ন তুই দেখতেই পারিস, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড তোর অবশ্যই জানা দরকার। নেহাল সম্পর্কে তুই কতটুকু জানিস তা আমি জানি না, তবে কারোর ওপর রাগ দেখিয়ে এক মুহূর্তে নিজের জীবনটা অন্ধকারে ফেলে দিস না, এটা তোর কাছে আমার অনুরোধ রইল। রিমা আর মিম চলে গেল। রিয়ার নিজের জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। নেহাল ওর থেকে কিছুটা দূরে দাঁড়ানো। রিয়া রক্তবর্ণ চোখ নিয়ে নেহালের দিকে খুবই কঠোরভাবে এগোতে লাগলো। নেহাল বারবার ঢোক গিলছে আর পিছনে যাচ্ছে। হঠাৎ করে রিয়া আবারও নিজের জায়গায় দাঁড়িয়ে গেল। সেখানে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিল সে। নেহাল অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে আছে। রিয়া বলতে লাগলো, কেন করলে এমন নেহাল? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তারপরেও কি এমনটা করা জরুরি ছিল? এমনিতেই ওর প্রতি অনেক অন্যায় করেছি আমি, তার উপর আজ আমাকে ওর কাছে আরো বড় অপরাধী করে দিলে। এমনটা না করলেও তো পারতে নেহাল। কথাগুলো বলে রিয়া সেখান থেকে চলে গেল। নেহাল অবাক দৃষ্টিতে রিয়ার চলে যাওয়া দেখছে। তারপর নেহাল একা একা আপন মনেই বলতে লাগলো, রিয়ামণি, আমি এমন কেন করলাম সেটা তুমি বুঝবে না। আমি স্পষ্ট তোমার চোখে রাজের প্রতি দুর্বলতা দেখতে পাই, আর রাজও তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসে। এমন অবস্থায় তোমাদের এক হয়ে যাওয়া কোনো ব্যাপার না, কিন্তু আমি নেহাল তা তো কখনো হতে দিতে পারি না। এই নেহালকে বাদ দিয়ে ওই রাজ তোমার অঢল টাকা পয়সা সম্পত্তি রাজত্ব করবে একাই, সেটা আমি হতে দিব না। আমি চাই রাজ তোমার থেকে অনেক দূরে চলে যাক, তোমাকে ঘৃণা করুক, যাতে কখনো সে তোমার কাছে ফিরে না আসে। তাই তো এমন করলাম রিয়া। আমি ক্লাসের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। চোখগুলো পানিতে টলমল করছে আমার। আকাশ আর রনি এসে দাঁড়ালো আমার পাশে। সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমি এক মনে সীমাহীন আকাশের দিকে তাকিয়ে আছি। রনি আমার পিঠে হাত রাখলে আমার ধ্যান ভাঙল। তাড়াতাড়ি চোখের পানি মুছে ওদের দিকে তাকালাম আর বললাম,
তোরা কখন এসেছিস? তুই যখন এসেছিস তখনই এসেছি। কই, আমি তো তোদের দেখিনি। তোর পিছনে ছিলাম, দেখবি কিভাবে? ও আচ্ছা। তুই এমন কেন রে রাজ? তুই তো একটা ছেলে, কেন অন্যের করা লাঞ্ছনা সহ্য করিস? কেন প্রতিবাদ করিস না? তুই না আমাদের বন্ধু, তাহলে তুই কেন প্রতিবাদী হলি না? কেন? আমি আবার কি করলাম? একদম লুকানোর চেষ্টা করবি না, বলে দিলাম। আমি সবটাই দেখছি, আর এর উচিত শিক্ষাও দিয়ে এসেছি। ওই রিয়াটা কে? ওই রিয়া এখনো আকাশকে চিনে না। কি করেছিস তুই রিয়ার সাথে? তোর সাথে যা করেছে সেটা শুধুই আসলে ফেরত দিয়ে এসেছি। মানে কি করেছিস ওর সাথে তুই? এমনিতেই ও আমাকে ঘৃণা করে, তার উপর তোরাও যদি ওর সাথে উল্টাপাল্টা কিছু করিস তাহলে তো ওর কাছে আমি আরও ঘৃণিত হয়ে যাব রে। থাপ্পড় খাবি একটা। ও তোকে ঘৃণা করলো নাকি খারাপ বললো সেটা তুই কেমন ভাববি? নিজের খেয়ে অন্যের গরু চড়াবি কেন? বেশি কথা বলবি না, ক্লাসে চল। চল। রাতে রিয়া ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। বারবারই আমার কান্না ভরা মুখটা তার চোখে ভাসছে। সেই সাথে রিমা আর মিমের বলা কথাগুলোও কানে বাজছে তার। কি করবে বুঝতে পারছে না রিয়া, কিন্তু সে বেশ বুঝতে পারছে আমার সাথে সে অন্যায় করেছে। এসব কথা ভেবে ভেবে একাই বলছে, আজকাল রাজ আমাকে খুব এড়িয়ে চলছে, আমার দিকে তাকায় না পর্যন্ত। তাহলে কি রাজ আমাকে এখন আর ভালোবাসে না? আচ্ছা, আমার কেন এরকম অনুভূতি হচ্ছে? আমি তো নেহালকে ভালোবাসি, যদিও রাগের বশে ওকে ভালোবেসেছি, কিন্তু বেসেছি তো। তাহলে রাজ আমাকে ভালোবাসলো কি বাসলো না সেটা ভেবে কেন আমি কষ্ট পাচ্ছি? অনেক প্রশ্ন জমা হয়ে আছে রিয়ার মনে, কিন্তু কোনো কিছুরই উত্তর খুঁজে পাচ্ছে না সে। নানান কথা কল্পনা জল্পনা করতে লাগলো রিয়া। এমন সময় পিঠে কারো হাতের ছোঁয়া পেল সে। চোখ তুলে তাকিয়ে দেখলো তার মা দাঁড়িয়ে আছে। মা, তুমি এত রাতে এখানে? তুই সেই কখন থেকে ছাদে এসে বসেছিস, রাতে খাসনি পর্যন্ত। কিছু হয়েছে কি তোর? আমার আবার কি হবে? তুমি খামোখাই টেনশন করছো। কিছু না হলেই ভালো। এখন নিচে আয়, খেয়ে ঘুমাবি, অনেক রাত হয়ে গেছে। তুমি যাও মা, আমি আসছি। আসছি বললে হবে না, এখনই আয়। মেয়েরা এত রাত পর্যন্ত ছাদে থাকলে কেমন দেখা যায়। চল, তোকে খাইয়ে আমি ঘুমাবো। রাত বাজে 1:30, এখনো ঘুম নেই আমার চোখে। সেই কখন থেকে বিছানায় এপাশ ওপাশ করছি, কিন্তু ঘুম চোখে ধরা দিচ্ছে না। নিজের মনে নিজে ভাবছি, অনেক কষ্টে তোমাকে ভুলতে চেয়েছিলাম, নিজেকে স্বাভাবিক করতে চেয়েছিলাম, কিছুটা স্বাভাবিক হয়েও গেছিলাম আমি। তাও আবার কেন আমাকে অস্বাভাবিক করে দিলে? কেন আমাকে আবারও কষ্ট দিলে? আমি কি এতটাই খারাপ যে আমাকে এত ঘৃণা করতে হয় তোমার? পরের দিন আর ভার্সিটিতে আসেনি রিয়া। সারা দিন ঘুমিয়েছে আর বিকেলে গিয়ে ছাদে বসেছে। ছাদে বসা মাত্রই ফোনে কল এলো রিয়ার। ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রিসিভ করলো সে। তারপর বলতে লাগলো, হ্যাঁ বলো, কল দিয়েছো কেন? রাগ করে আসো কেন? সরি বললাম তো, মাফ করে দাও। বাজে কথা রাখো, ফোন করেছো কেন সেটা বলো। এখনো রেগে আছো? অবশ্য রেগে থাকাটাই স্বাভাবিক। আমাকে মাফ করো বাবু। আমি ভেবেছিলাম ওই রাজ ছেলেটা তোমাকে ইমপ্রেস করতে চেয়েছে, তাই ভয় হয়েছিল যদিও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয়, তাই এমন করেছিলাম। আচ্ছা ঠিক আছে, তবে আর কখনো এমন করো না নেহাল। আমাকে ওর কাছে আর অপরাধী করো না। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম আর এরকম করব না। এখন রাখছি, বাই। ওকে বাই। রিয়া ফোনটা কেটে দিল। ওইদিকে নেহাল বসে বিজয়ের হাসি দিল। তার অভিনয় করা বলা কথাগুলো কাজে দিয়েছে। রিয়া বসে ভাবছে নেহালের কথাগুলো। ও তো ঠিকই বলেছে, কে চায় তার ভালোবাসা কি অন্য কেউ ছিনিয়ে নিয়ে যান? নেহাল তো ওর ভালোবাসা নিজের করে রাখার জন্যই এমন করেছে। ও তো কোনো অন্যায় করেনি। যার ভেতর হারানোর ভয় আছে সেই তো সত্যিকারের ভালোবাসতে জানে। নেহাল আমাকে হারানোর ভয়ে এরকম করেছে। ও আমাকে অনেক বেশি ভালোবাসে তাই এমন করেছে। ও কোনো অন্যায় করেনি। না, নেহাল ঠিকই করেছে। আমি শুধু শুধু ছেলেটাকে ভুল বুঝেছি, কিন্তু আর না, আর কখনো নেহালকে ভুল বুঝবো না। আমি ওর ভালোবাসা দিয়ে জীবনটা আমি সাজিয়ে নেব। অনেকগুলি দিন কেটে গেল। নেহাল আর রিয়ার সম্পর্ক সেদিনের পর থেকে আরও গভীর হয়েছে। আমিও রিয়ার সামনে থেকে নিজেকে লুকিয়ে রাখার যথেষ্ট চেষ্টা করি। সেদিকে রিয়ার ভ্রুক্ষেপ নেই। একদিন বিকালে বাসায় ফিরে সোফায় বসে আছে রিয়া। তখনই ওর বাবা এসে ওর পাশে বসলো আর বলল, রিয়া, শুনলাম তুমি নাকি সারাদিন কিছু খাওনি। চল খাবি।
আমি তোমায় খাইয়ে দেবো। না, আমি খাবো না এখন। কি হয়েছে মা তোর? কিছু হয়নি। না, আমার মনে হয় তোর কিছু হয়েছে। বলছি না আমার কিছু হয়নি, অযথা আমাকে বিরক্ত করছো কেন? বেশ মেজাজ দেখিয়ে কথাগুলো বলল রিয়া। মেয়ের এমন কথা শুনে থমকে দাঁড়ালো সে, সাথে সাথে রাগ দেখিয়ে বলে উঠল, এইটা কেমন ধরনের কথা রিয়া? কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তুই ভুলে গেছিস? আমি কি না দিয়েছি তোকে? তোর সব আবদার পূরণ করছি, আর আজ তোর এই অবস্থা। রিয়া আর কোনো প্রতিউত্তর দেয়নি। রেগে হনহন করে নিজের রুমে চলে গেল সে। রিয়ার বাবা বেশ অবাক মেয়ের এই রকম আচরণে, কারণ কখনো তিনি মেয়ের এইরকম আচরণ দেখেনি। রিয়া নিজের রুমে বালিশে হেলান দিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। বাবার সাথে এমন বিহেভ করলো কেন সেটা সে বুঝতে পারছে না। কখনো তো এমন হয়নি, তাহলে আজ কেন এইরকম বাজে ব্যবহার করলো সে? সেই তখন থেকে তার মন মেজাজ খারাপ। যখন ভার্সিটিতে আমাকে অন্য একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলতে দেখেছে সে, এই সবই বসে বসে ভাবছিল রিয়া। হঠাৎই নিজেকে নিজে প্রশ্ন করলো সে, আচ্ছা, ও একটা মেয়ের সাথে কথা বলুক, হাসাহাসি করুক, বা আরো 10টা মেয়ের সাথে এমন করুক, তাতে আমার কি? আমি এত জেলাস হচ্ছি কেন? আমার এত খারাপ লাগছে কেন? তাহলে কি আমি... না না, এটা অসম্ভব, এ হতে পারে না। আমি তো নেহালকে ভালোবাসি। এমনিতেই নেহাল সারাক্ষণ আমাকে হারানোর ভয়ে থাকে। এইসব হাবিজাবি চিন্তা করছিল রিয়া। এমন সময় ফোনটা বেজে উঠল তার। ফোনটা রিসিভ করে কথা বলতে বলতে ছাদে গেল রিয়া। অনেকক্ষণ কথা বলল নেহালের সাথে। তবে নেহাল রিয়ার কাছে বায়না করেছে আগামীকাল কোথাও তার সাথে ঘুরতে যেতে হবে তাকে, তাহলেই সে খুশি হবে। যদিও রিয়ার ইচ্ছা ছিল না, তবুও নেহালকে খুশি করতে তার কথায় রাজি হয়ে গেল সে। পরের দিন সারা দিন নেহাল আর রিয়া ঘুরল। সারাদিন ঘোরাঘুরি করে নেহালকে বিদায় দিয়ে নিজের গন্তব্যে আসতে যাবে, তখনই কিছু একটা দেখে থমকে দাঁড়ালো রিয়া। চোখ থেকে তার রক্ত ঝরছে। রাগে নিজের মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে রিয়ার। রাগ কন্ট্রোল করতে হাতের আঙ্গুলগুলো মুঠোবন্দি করলো সে। তার হাতের বাম পাশের একটা ক্যাফেতে আমি বসে আছি, সাথে ওই দিনের মেয়েটাও আছে, আকাশ আর রনিও আছে সাথে। নিজের রাগকে কোনো মতে নিয়ন্ত্রণে এনে বাসায় চলে গেল রিয়া। পরদিন ভার্সিটির প্রাঙ্গণে বসে রিয়া, মিম আর রিমা বসে আড্ডা দিচ্ছে। নেহাল ভার্সিটিতে আসেনি আজ। এক পর্যায়ে রিমা রিয়াকে জিজ্ঞাসা করলো, কিরে, আজ তোর নেহাল এলো না কেন? তোর জানতে ইচ্ছা করে না নেহাল কেন এলো না? ও কেন এলো না এটা ওর ব্যাপার, আমার কেন জানতে ইচ্ছে করবে? তুই না নেহালকে ভালোবাসিস? আমি তো... কিছু একটা বলতে গিয়েও আটকে গেল রিয়া। সে কি আদৌ নেহালকে ভালোবাসে? যদি ভালোই বাসতো তাহলে তো নেহালের ব্যাপারে জানার ইন্টারেস্ট থাকতো তার, কিন্তু এইরকম তো কখনো হয়নি। রিয়ার নীরবতা দেখে মিম আবার বলে উঠল, আসলে তুই কখনো নেহালকে ভালোই বাসিসনি, শুধু রাজকে কষ্ট দেওয়ার জন্যই নেহালের সাথে এইরকম প্রেমের অভিনয় করছিস। আর শুধু তুই কেন, নেহালও কখনো তোকে ভালোই বাসিনি। তবে হ্যাঁ রিয়া, তোর বাবার টাকা পয়সা বাড়ি গাড়ি এইসবকে খুবই ভালোবেসেছে ছেলেটা। মিমের কথায় রিয়া খুব রেগে গেল। আচমকা একটা চর এগিয়ে নিয়ে বলে উঠল, আজ তুই যদি আমার বন্ধু না হতি তাহলে বুঝতি এই রিয়া চৌধুরী কি জিনিস। নেহাত বন্ধু হওয়ার অজুহাতে বেঁচে গেলি, না হলে আজ আমার থেকে খারাপ আর কেউ হতো না। আর হ্যাঁ, আমাকে যা খুশি বল, কিছু বলবো না, কিন্তু নেহালকে নিয়ে যদি কখনো কিছু বলেছিস সেদিন তোদের আর আমার সম্পর্ক আমি ভুলে যাব। ড্যাম ইট। এত রাখছিস কেন রিয়া? আমি তো ভুল কিছু বলিনি। যেদিন তুই নেহালকে প্রপোজ করেছিলি সেদিন নেহাল তো একবারের জন্য বলেনি ও তোকে ভালোবাসে। ও একবারের জন্যও কিন্তু বলেনি তুই ভালো মনের মানুষ, তাই তোকে যে কোনো ছেলেই চাইবে। কিন্তু হ্যাঁ, নেহাল অন্য কিছু বলেছে। ও বলেছে তোর বাবার টাকা পয়সা বাড়ি গাড়ি বিজনেস আছে, তাই তোর সাথে ও প্রেম করবে। সেই সব কি তুই শুনিসনি? রিয়া কিছুটা নড়ে চড়ে উঠল। মিমের বলা কথাগুলো রিয়ার কানে বাজছে। রিয়া কিছু বলছে না। ওদের কথার উত্তর না দিয়ে ভার্সিটির গেটের দিকে তাকালো রিয়া। এমনিতেই রেগে আছে ও, তার উপর সেই মেয়েটা আবার এসেছে। মেয়েটা ভার্সিটির ভিতরে ঢুকে আমার ক্লাসের দিকে এগোতে লাগলো। রিয়া নিজের রাগ আর কন্ট্রোল করতে না পেরে হনহন করে মেয়েটার সামনে এসে পথ আটকিয়ে দাঁড়ালো। মেয়েটা অবাক হয়ে রিয়াকে জিজ্ঞাসা করলো, কে আপনি? আমার পথ আটকলেন কেন?
আমি কে সেটা আপনার জানতে হবে না, আপনি কে সেটা বলুন। আমি আপনার কাছে নিজের পরিচয় দিতে বাধ্য নই, তবুও যখন বলছেন তো বলি, আমি রাজের। এতটুকু বলতেই রিয়া মেয়েটির মুখে দিল একটা চড়। ঘটনার আকস্মিকতায় মেয়েটি মুখে হাত দিয়ে রিয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। রিয়া বলতে লাগলো, তুই রাজের কে? নতুন গার্লফ্রেন্ড তাই না? কি বলছেন এসব বাজে কথা? আমি বাজে কথা বলছি? বাজে তো তোর ওই রাজ, যে আমাকে পেল না, এমনি আরেকটা মেয়ে জুটিয়ে নিল। ছি ছি ছি। দেখুন, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি বলছেন। কিছু না জেনে কারোর ব্যাপারে এভাবে মন্তব্য করবেন না। আর কি জানার বাকি আছে শুনি? চল তোর ওই রাজের কাছে। রিয়া মেয়েটার হাত ধরে টানতে টানতে আমার ক্লাসের সামনে নিয়ে আসলো। আমি ক্লাসেই ছিলাম, তখনই দেখতে পেলাম রিয়া কেয়াকে টানতে টানতে নিয়ে আসছে। তাড়াতাড়ি করে ক্লাস থেকে বের হয়ে তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। অবাক হয়ে কেয়াকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও আপনাকে এইভাবে টেনে এনেছে কেন? ও কি বলবে? আমার কথা শোন, তুই কেমন ছেলে রে? নিজের প্রতি কন্ট্রোল নেই তোর? যেই আমাকে পেলি না এমনি আরেকটা জুটিয়ে নিলি, এতই চাহিদা তোর শরীরের? আমি ছলছল চোখে তাকিয়ে আছি রিয়ার দিকে, কারণ আজকে রিয়াকে সম্পূর্ণ অন্যরকম লাগছে আমার কাছে। রিয়া আমাকে অপছন্দ করে সেটা আমি জানি, কিন্তু ও যে আমাকে এতটা খারাপ ভাবে সেটা আমার কল্পনার বাইরে। আমি কিছুক্ষণ ছলছল চোখে রিয়ার দিকে তাকিয়ে থেকে কেয়ার দিকে তাকালাম আর বললাম, আমাকে মাফ করবেন, আমার জন্য আজ আপনাকে এই রকম পরিস্থিতিতে পড়তে হয়েছে। না ঠিক আছে, আকাশ কোথায়? একটু ডেকে দাও। ও তো আজ আসেনি, আন্টির শরীর নাকি কিছুটা খারাপ, তাই। কেন, ও আপনাকে কিছু বলেনি? না তো, আমি তোকে কল দিলাম, ফোন অফ বলছে। ও হয়তো চার্জ নেই ফোনে। ও আচ্ছা, তাহলে আসি। আচ্ছা। নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে কথাগুলো বলে ক্লাসে চলে গেলাম। কেয়া রিয়ার দিকে ফিরে তাকালো। রিয়া কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। তারপর কেয়া বলতে লাগলো, কারোর প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে, তাহলে কারোর প্রতি ঘৃণা করার অধিকারও আপনার নেই। কথায় আছে, যে যেমন চরিত্রে সবাইকে সে তার চরিত্রের মতোই ভাবে। শুধু শুধু ছেলেটিকে আপনি এতগুলো অপবাদ দিলেন, কিন্তু দেখেন সে কিন্তু আপনার কথার পরিপ্রেক্ষিতে একটু টু শব্দ করলো না। কতটা সহ্য শক্তি থাকলে এ ধরনের কথা হজম করা যায় ভেবে দেখেছেন? আপনার ওর ব্যাপারে আমি সবই জানি, আকাশ আমাকে বলেছে। আর হ্যাঁ, আমি আকাশের ফিউচার ওয়াইফ। আকাশের আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আকাশের সাথে দেখা করতে আসি। কিন্তু আকাশ আমার সাথে একা দেখা করতে চায় না, তাই রাজ আর রনিকেও সাথে নিয়ে আসে। দ্যাটস ইট। রিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কাপা কাপা কণ্ঠে কেয়াকে জিজ্ঞাসা করলো, তাহলে তখন যে আপনি বললেন আপনি রাজের? হ্যাঁ, তখন আমি বলতে চেয়েছিলাম আমি রাজের বন্ধুর ওয়াইফ, কিন্তু আপনি তো আমার পুরো কথাটা শুনলেনই না। কিন্তু আপনি তো ডাইরেক্টলি বলতে পারতেন আপনি আকাশের ওয়াইফ। হ্যাঁ, কিন্তু আমার মনে হয়েছিল রাজের কথা বললে আপনি তাড়াতাড়ি চিনবেন, কারণ রাজ একদিন আপনাকে দেখিয়ে বলেছিল আপনি ও রিয়া আপু। যেদিন আপনি ওই ছেলেটির সাথে বসেছিলেন, রাজের সাথে আমাকে দেখে রেগে গিয়ে চলে গিয়েছিলেন। আমরা সবটাই খেয়াল করেছিলাম, কিন্তু আপনাকে কিছুই বুঝতে দেয়নি। রাজ আমাকে ওর রিয়া আপু বলেছে? হ্যাঁ, তাই তো বলেছে। কেন, আপনি কি সম্পর্কের অন্য কিছু হন? না মানে। কেয়ার এইরকম কথায় ভ্যাবাচাকা খেয়ে গেল রিয়া। কিছু বের হচ্ছে না তার মুখ দিয়ে। রিয়ার এইরকম অবস্থা দেখে কেয়া মুচকি হাসলো। তারপর রিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। রিয়া আগের জায়গায় পাথর হয়ে দাঁড়িয়ে আছে, কিছুই ভাবতে পারছে না সে। যতই চাচ্ছে আমাকে আর কোনো কষ্ট দিবে না, ততই যেন আরও বেশি কষ্ট দিয়ে দিচ্ছে সে। কিছুই ভাবতে পারছে না সে। হঠাৎ পিঠে কারো হাতের ছোঁয়া পেল। পিছনে ঘুরে দেখলো মিম আর রিমা দাঁড়িয়ে আছে। ওদের চোখে মুখে হতাশার ছাপ। এইরকম অবস্থায় রিয়া বলল, কে রে, তোরা এইখানে কখন এলি? রিয়ার কথায় রিমা কিছুটা হাসলো। হেসে রিয়াকে বলল, এইবার শান্তি হয়েছে তো তোর? মানে কি বলতে চাইছিস তুই? মানেটা যে কি সেটা কি তুই বুঝিস না, নাকি বুঝতে চাইছিস না? কি বলবি স্পষ্ট করে বল। যদি স্পষ্টভাবে জানতে চাস, তাহলে সেই স্পষ্ট কথাটা হলো তুই রাজকে ভালোবাসিস। কি বাজে কথা বলছিস? এটা কখনো সম্ভব না। বাজে কথা বলছি না রিয়া, আমি সত্যি বলছি। রিয়া অবাক চাহনিতে ওদের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থেকে বলল, তোরা ভালো করেই জানিস আমি নেহালকে ভালোবাসি, তারপরে মূর্খের মতো এরকম কথা বলছিস কেন? তুই কখনো নেহালকে ভালোবাসিসনি, আর বাসবিও না। আচ্ছা সে কথা বাদ, মেনেই নিলাম তুই রাজকে ভালোবাসিস না। তাহলে ওই মেয়েটাকে রাজের পাশে দেখি, ইনফ্যাক্ট আজ তো পাশেও দেখিসনি, জাস্ট ওর ক্লাসের দিকে যেতে দেখেছিস, তাতেই এত জেলাস হয়?
ওই মেয়ের সাথে এত বাজে বিহেভ করলি কেন? জানি না, হয়তো আমার কাজিন, ওর সাথে আমার রক্তের টান আছে, তাই করেছি এমন। খুবই আনমনা হয়ে বলল রিয়া, যদিও এই প্রশ্নটা রিয়ার মনের ভিতরেও ঘুরপাক খাচ্ছে। একটা কথা কি জানিস, রক্তের সম্পর্কের চেয়ে আত্মার সম্পর্ক অনেক বেশি গভীর। রক্তের সম্পর্ক থাকলেই এমন করতে হবে সেটা কিন্তু কোনো কথা না। আর তুই যদি ওকে জাস্ট কাজিনই ভেবে থাকিস, তাহলে ওই মেয়েটা যখন বলল রাজ তোকে বলেছে তুই ওর মামাতো বোন, তখন বোন কথাটা শুনে তুই অস্থির হয়ে গেছিলি কেন? আর তখন তোর মুখটাই বা কেন অন্যরকম হয়ে গেছিল? যেন মনে হয়েছিল তুই এই সম্বোধনটা আশা করিসনি। রিয়া কিছু বলল না। সেও ভাবছে এমনটা হবার কারণ কি। ওর এইরকম আনমনা চেহারা দেখে রিমা আবারও বলল, যেটা হয়ে গেছে সেটা মন থেকে ঝেড়ে ফেলে নতুন করে জীবন শুরু কর রিয়া, সেটাই তোর জন্য মঙ্গল হবে। কি বলতে চাইছিস তুই? আমি জানি তুই নেহালকে ভালোবাসিস না, আর ও একটা বাজে ছেলে। তোর টাকা পয়সার প্রতি ওর লোভ, তোর প্রতি কোনো ইন্টারেস্ট ওর নেই। এমনকি ওর প্রতিও তোর কোনো ইন্টারেস্ট নেই। যদি থাকতো তাহলে আজও ভার্সিটি না আসাতে তুই এত স্থির থাকতে পারতি না। কিন্তু তোর মধ্যে কোনো রিয়্যাক্ট আমরা দেখতে পাচ্ছি না, তাই বলছি ওকে মন থেকে মুছে ফেল। যদিও তোর মনে ওই নেহাল কোনো দিন ছিল না, তারপরও বলছি রাজকে নিয়ে লাইফ স্টার্ট কর। মিম আর রিমার এমন কথায় রিয়া বেশ রেগে গেল, তবে কোনো প্রতিবাদ না করে শান্ত গলায় বলল, আমি নেহালকে ভালোবাসি কি বাসি না সেটা কোনো ফ্যাক্ট না, তবে নেহাল আমাকে অনেক ভালোবাসে অ্যান্ড আমাকে অনেক বিলিভ করে। ওকে আমি কষ্ট দিতে পারবো না, ওকে আমি ঠকাতে পারবো না কখনোই। মানলাম তুই ওকে ঠকাতে পারবি না, কিন্তু ও যে তোকে ঠকাচ্ছে। কি বলছিস এসব? আমরা প্রথম থেকেই বলছি ওই ছেলেটা জাস্ট তোর রূপ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বড় বিজনেস এইসবের আকৃষ্ট। তুই কেন সেটা বুঝতে পারছিস না? আর কি? আর ওই ছেলেটাকে আমরা প্রায় দেখেছি তুই পাশে না থাকলেই কার সাথে যেন ফোনে কথা বলে। তাই নাকি? একটা ভালো রিলেশন কিভাবে নষ্ট করতে হয় সেটা দেখছি তোরা খুব ভালোই জানিস। তবে কি জানিস, তোদের এই ফাঁদে আমি কখনোই পা দেবো না। রিয়া রেগে সেখান থেকে চলে গেল। মিম আর রিমা তাকিয়ে দেখতে লাগলো তার যাওয়া। বাসায় গিয়ে রিয়া নেহালকে কল দিল। ফোন ওয়েটিং পেল সে। মেজাজটাই খারাপ হয়ে গেল তার। কয়েকবার কল দিয়েও ওয়েটিং পেল। রাগে আর কোনো কল দিল না সে। কিছুক্ষণ পর রিয়ার ফোনে রিং বেজে উঠল। রিয়া ফোনটা কেটে দিয়ে নিজেই কল ব্যাক করলো। কল ব্যাক করতেই নেহাল রিয়ার কাছে মায়ের অসুস্থতার কথা বলে 50,000 টাকা চাইল। নেহাল ভালো করেই জানে রিয়া কোটিপতি বাবার একমাত্র মেয়ে, তার কাছে এটা কোনো ব্যাপারই না। এখন আশেপাশে খাবে, পরে আসল জায়গায় মুখ বসাবে। রিয়াও রাজি হয়ে যায়। পরের দিন নেহালকে টাকাটা দিতে ভার্সিটি থেকে চলে গেল সে। মিমতা দেখে রিয়াকে বলল, কি ব্যাপার, এখনই টাকা নেওয়া শুরু করে দিয়েছে? ওর মা অসুস্থ তাই নিয়েছে। ওর মা অসুস্থ? তুই কি পাগলি হয়ে গেলি? এখানে পাগল হওয়ার কি আছে শুনি? আসলেই তুই অন্ধ হয়ে গেছিস। আরে ওর তো মাই নেই, তাহলে অসুস্থ হবে কি করে? রিয়া যেন আকাশ থেকে পড়ল। অবাক হয়ে বলল, এসব কি বলছিস তুই? মা না থাকলে মাকে নিয়ে কেউ মিথ্যে বলবে? মা যে নেই এমন না, মা আছে, তবে ওর কাছে নেই। স্বামীর সংসার রেখে পরকিয়া করে ধরা পড়েছিল। সেদিন ওর বাবা ওর মাকে বের করে দিয়েছিল। তারপর থেকে ওদের সাথে ওর মায়ের কোনো যোগাযোগ নেই। তুই এত কিছু কিভাবে জানিস? ছোট্ট একটা শহরে থাকি, এইটা জানা কোনো ফ্যাক্ট না। তাহলে আমাকে তো কখনো বলিসনি এসব কথা। কি বলবো তোকে? তুই তো বলিস ওই ছেলেকে তুই ভালোবাসিস, আর ভালোবাসা মানুষের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যে তুই জানবি না সেটা আমার জানা ছিল না। রিয়া কিছু বলল না, তবে ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে বেশ রেগে আছে। মিম ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হাসি দিল। আমি রাতের আধারে একা একাই রুমের বারান্দায় বসে আছি, হাতে একটা কফি ভর্তি মগ। কিছুক্ষণ পরপর মগে চুমুক দিচ্ছি আর সামনে তাকিয়ে আছি। চাঁদের আলোতে অন্ধকার রাতটাও বেশ অপরূপ লাগছে আমার কাছে। খুব স্বপ্ন ছিল
এইরকম একটা চাঁদনি রাতে রিয়ার পাশে বসে ওর এক হাত জড়িয়ে ধরে জ্যোৎস্না বিলাস করব। কিন্তু সব আশা তো আর পূরণ হয় না। কিছু কিছু স্বপ্নই থেকে যায়। আজ খুব জানতে ইচ্ছে করছে আমার মধ্যে এমন কি নেই যা নেহালের মধ্যে আছে। আমি কি রিয়ার যোগ্য না? টুপটুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল আমার চোখ থেকে। তবে হ্যাঁ, আর সহ্য করব না। আমিও রিয়া চৌধুরীকে বুঝিয়ে দেব রাজ কি জিনিস। 2 দিন ধরে নেহালের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে রিয়া। নেহাল খুব করে চেষ্টা করছে রিয়াকে মানাবার, কিন্তু রিয়া যেন একেবারেই বেঁকে বসে আছে। নেহাল খুব টেনশনে আছে। কিভাবে মানাবে সে রিয়াকে? শুরু হওয়ার আগে যদি সব শেষ হয়ে যায় তাহলে সব স্বপ্ন বিফলে যাবে তার। রিয়া পার্কের একটা বেঞ্চে বসে আছে। কোথা থেকে নেহাল এসে যেন রিয়ার পাশে বসে ওর হাত দুটো চেপে ধরল। রিয়াও অনেকটা অবাকই হলো। তারপর বলল, কি হয়েছে তোমার? তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? দেখো, তোমার এইসব ন্যাকামো আমার একদম ভালো লাগছে না। আমাকে একা থাকতে দাও। আচ্ছা নেহাল, তোমার মা তোমাদের ছেড়ে চলে গেছে অনেক আগেই, কিন্তু তাও তুমি কেন মায়ের অসুস্থতার মিথ্যে কথা বলে আমার কাছ থেকে টাকা নিলে? তুমি কিভাবে জানলে? যেভাবেই জানি না কেন, কিন্তু জানতে পেরেছি এটাই সত্যি। তুমি মিথ্যে বললে কেন? আসলে টাকাটা আমার দরকার ছিল মায়ের ব্যাপারে, লজ্জায় তোমাকে আগে বলিনি। তোমার টাকার দরকার, আমাকে বললেই তো হতো। আমি কি তোমাকে ফিরিয়ে দিতাম? কিন্তু মিথ্যে বলবে কেন? তোমার মা যদি তোমাকে ছেড়ে চলে যায়, সেটাই তো, তোমাদের কোনো হাত নেই। নেহাল কিছু বলছে না। রিয়া লক্ষ্য করলো নেহাল মন খারাপ করে বসে আছে। রিয়া এক হাতে নেহালকে জড়িয়ে ধরে বলল, যখনই তোমার টাকার প্রয়োজন হবে আমাকে বলবে, আমি তোমাকে টাকা দেব, কিন্তু মিথ্যে বলবে না, ওকে? এবার নেহালও রিয়ার গলা জড়িয়ে আষ্টে পৃষ্ঠে ধরে আছে। রিয়াও নেহালকে জড়িয়ে ধরল, যদিও তার ইচ্ছা ছিল না। নেহাল জড়িয়ে ধরা অবস্থাতেই উল্টো পাশে কাউকে চোখ মারল, সাথে একটা শয়তানি হাসি। নেহাল এসেছিল তার গার্লফ্রেন্ডের সাথে পার্কে ঘুরতে। হ্যাঁ, গার্লফ্রেন্ড, তবে রিয়া না, অন্য কেউ। এর ফাঁকে রিয়াকে চোখে পড়ল নেহালের। তখনই নিজের গার্লফ্রেন্ডকে কোথাও লুকাতে বলে রিয়াকে ইমপ্রেস করতে তার কাছে চলে আসলো। সেদিন বাসায় মা বাবার সাথে খেতে বসেছি আমি। হঠাৎ আব্বু বলে উঠল, রাজ, তুই একদমই আগের মতো নেই। রিয়ার সাথে তোর কিছু হয়েছে। বাবার মুখে রিয়ার কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। তাও নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বাবাকে বললাম, ওর সাথে আবার আমার কি হবে আব্বু? না, তবে তোরা দুটো তো সবসময় সাপের নেউলের মতো লেগে থাকিস, তাই বললাম। না আব্বু, রিয়ার সাথে আমার কিছুই হয়নি। আমার এমনিতে ভালো লাগছে না। বাবার উত্তরের অপেক্ষা না করে আমি নিজের রুমে চলে গেলাম। কিন্তু বাবা ঠিক বুঝতে পেরেছে রিয়ার সাথেই আমার কিছু হয়েছে। দিন গড়াতে লাগলো। রিয়া আর নেহালের সম্পর্ক ভালোই চলছে। প্রথমে মিম আর রিমা এই নিয়ে ওর সাথে তর্ক করলেও এখন আর করে না, কারণ অবুঝকে বোঝানো সম্ভব। কিন্তু যে সবটা বুঝেও অবুঝের মতো থাকে তাকে কোনোভাবেই কিছু বোঝানো যায় না। ইদানিং নেহাল রিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে টাকা নিচ্ছে। রিয়া যদিও মাঝে মাঝে অনীহা প্রকাশ করে, তবুও নেহালের সাথে সেটা প্রকাশ করে না। টাকা না দিলে হয়তো মন খারাপ করবে। তবে দিন দিন অ্যামাউন্টের পরিমাণটা বাড়তেই থাকলো। একদিন 2 লাখ টাকা দাবি করলো নেহাল। সেদিন রিয়া আর নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে নেহালকে জিজ্ঞাসা করে বসলো, এত টাকা দিয়ে কি করো তুমি? মাসের মধ্যে 4-5 বার টাকা নাও আমার কাছ থেকে, কেন? আমি কি তোমার জন্য টাকা কামাই করে বসে আছি? বেশ রেগে বলল রিয়া। আর তখনই নেহাল খুব মন খারাপ করে বসলো। এবার রিয়া যেন আরও রেগে গেল। রেগে গিয়ে বলল, একদম ন্যাকামি করবে না। কি ভেবেছো কি তুমি যখন যত চাইবে তোমাকে আমার ততই দিতে হবে? কোনো কমন সেন্স নেই তোমার। তুমি জানো আমি একটা মেয়ে অ্যান্ড স্টুডেন্ট, আমি এত টাকা কোথায় পাই? তোমার কি সেটা বোঝা উচিত না? নেহাল খুব কষ্ট পাওয়ার ভান করে বলতে লাগলো, তাই বলে তুমি এইভাবে একটা খোঁটা দিবেই তো। আমার তো আর মা নেই, থাকলে আর তোমার কাছে চাইতাম না। মাই তো দিত আমাকে সব। মায়ের কথা শুনে আর নেহালের এসব ইমোশন মার্কার কথা শুনে রিয়া যেন গলে বরফ থেকে পানি হয়ে গেল এবং বলল, দেখো, মন খারাপ করো না, কিন্তু একবার ভেবে দেখো আমি এত টাকা কোথা থেকে দেব তোমাকে? কেন? তোমাদের তো অনেক টাকা, অনেক বড় বিজনেস। সে না হয় বুঝলাম, কিন্তু ওই বিজনেস তো আমার বাবার, আর সেখান থেকে টাকা আমাকে হিসেব করে আনতে হয়। তাছাড়া আমি একটা মেয়ে, ইদানিং তোমার জন্য বাবার কাছে বারবার মিথ্যে বলে টাকা আনতে হচ্ছে। বাবা বেশ রেগে আছে আমার উপর, তিনি আমাকে আর একটা টাকাও দেবে না। আপোষে না দিলে চুরি করে নেবে।
তবু আমার টাকাটা যে লাগবেই। বেশ কড়া গলায় বলল নেহাল। কেমন যেন নিজের জাত চিনাইতেছে নেহাল। রিয়া এবার বেশ রেগে গেল। রাগের চোটে দিল এক থাপ্পড়। থাপ্পড় খেয়ে মন খারাপ করে চলে গেল নেহাল। তবে নেহালের জন্য কোনো মায়া হচ্ছে না রিয়ার। এত টাকা দেয় তাও তার হয় না। এত টাকা দিয়ে কি করে সে? আর এখন কিনা বলছে চুরি করে আনতে। রাগে ক্ষোভে বাসায় চলে এলো রিয়া। পরের দিন ভার্সিটিতে আসার আগেই রনির সাথে একটা পাকা ডিল করে নিলাম। আজ থেকে তিশা আর আমি প্রেমের অভিনয় করব। যদিও তিশা রনির প্রেমিকা, তবে আজ থেকে রিয়ার সামনে আমার সাথে প্রেমের অভিনয় করবে। রিয়াকে বোঝাবো আসলে কতটা খারাপ লাগে। তিশাও রাজি আছে, কারণ সেও তো চায় রিয়াকে উচিত শিক্ষা দিতে। আমি, রনি, তিশা সবাই ভার্সিটি চলে এলাম। এখন অপেক্ষায় রিয়া কখন আসবে। তিনজনে বসে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় রনি আমাকে ইশারায় বলল রিয়া আসতেছে। তখনই আমি তিশার হাত ধরে হাসাহাসি করতে করতে ক্যান্টিনের দিকে যেতে লাগলাম। রিয়া আমার দিকে তাকিয়ে আছে। অবশ্য সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই আমার। বসে ফুচকা খাইতেছি আর জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। রিয়া নিজেকে কন্ট্রোল করতে না পেরে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। আমি, তিশা আর রনি অট্টহাসিতে মেতে উঠলাম আর বলতে লাগলাম, দেখ কেমন লাগে। এত কিছুর পরও রিয়া নেহালের সম্পর্ক আগের মতোই চলছে। রিয়াকে আবারও ইমপ্রেস করতে পেরেছে সে, কারণ নেহালকে যে রিয়া অন্ধের মতো বিশ্বাস করে। এভাবেই টেনে নিয়ে যাচ্ছিল ওদের রিলেশন। একদিন আমি, আকাশ, রনি পার্কে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখলাম একটা মেয়ের সাথে খুবই অন্তরঙ্গ হয়ে বসে আছে নেহাল। আমি ভাবলাম আজ ওকে ভালো করে শায়েস্তা করব। এজন্য আমি উঠে দাঁড়ালাম। বাট আকাশ আমার হাত টেনে ধরলো আর বলল, রাজ, এখন কিছুই করা যাবে না, এতে বিপরীত হতে পারে। এর থেকে ভালো হবে এই মুহূর্তের কয়েকটি ছবি তুলে রাখি। অনেক কৌশল করে কয়েকটা পিক উঠিয়ে নিল আকাশ। পরের দিন রিয়া ভার্সিটিতে আসলো, ক্লাসও শেষ করলো। শেষ করে নেহালের সাথে ক্যাম্পাসে বসে আছে। খুব ভাব জমিয়ে কথা বলছে তারা। রিয়া নেহালে মগ্ন হয়ে আছে। এমন সময় খুব জোরে হাততালির আওয়াজ পেল ওরা দুজনেই। রিয়া আর নেহাল সামনে তাকাতেই দেখলো আকাশ আর রনি ওদের সামনে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে আর কটু হাসি হাসছে। রিয়ার রাগ মাথায় উঠে গেল। রেগে গিয়ে বলল, কি সমস্যা কি তোমাদের? আমাদেরকে একটু শান্তিতে থাকতে দিবে না? কত যে শান্তিতে আছেন সেটা তুই স্পষ্টই দেখতে পাচ্ছি। তাছাড়া কোনো প্রস্টিটিউটকে নিয়ে আর যাই হোক শান্তিতে থাকা যায় না। কি বলতে চাচ্ছ তুমি? সহজ কথা, এ ছেলের কথাই তো রাজকে আপনি অপমান করেছিলেন, তাই না? কিন্তু এ আদেও আপনাকে ভালোবাসে তো? মুখ সামলে কথা বলো। তোমরা ভালো করেই জানো আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আচ্ছা, তাহলে এই আপনার ভালোবাসার নমুনা, তাই না? সেদিনের পার্কে তোলা পিকগুলো রিয়ার সামনে ধরে বলল আকাশ। রিয়া হাতে না নিয়েই বলল, কি এগুলো? নিজেই দেখে নিন। রিয়া পিকগুলো হাতে নিয়ে দেখতেই আকাশ ভেঙে পড়ল তার মাথায়। তারই নেহাল ওই রিনির সাথে লিপকিস করা আর জড়িয়ে ধরা অবস্থায়। রিয়া খুব তীক্ষ্ণ দৃষ্টিতে একবার নেহালের দিকে তাকিয়ে আবারও আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি কোথায় পেয়েছো এগুলো? কোথায় পেয়েছি সেটা আপনার দেখার বিষয় না, আপনি জাস্ট পিক্সগুলো দেখেন। রিয়া নেহালের কাছে গিয়ে এক ঝটকায় বসা থেকে টেনে তুলল। নেহাল বেশ অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? এমন করছো কেন রিয়া? এগুলো কি? বেশ রেগে চিৎকার করে নেহালের সামনে ছবিগুলো ধরল রিয়া। নেহাল ভয়ে ঢোক গিলছে। কি করবে এখন সে? আর কী বা বলবে? সেদিন ওরা পিক তুলে নিবে ভাবতেও পারেনি নেহাল। রিয়া আবারও চেঁচিয়ে উঠল, কি হলো? কথা বলছো না কেন? কি এগুলো? তুমি না আমাকে ভালোবাসো, আর তুমিই তো বলেছিলে ওই রিনি তোমার ফ্রেন্ড। তাহলে এগুলো? দেখো, ওরা তোমার আর আমার সম্পর্ক নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। তুমি তো জানোই। বিশ্বাস করো রিয়া, আমি এমন কিছুই করিনি। এগুলো এডিট করা পিক। বাহ নেহাল, তুমি তো খুব ভালোই অভিনয় করতে পারো, তোমাকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত। রিয়া, সেই প্রথম থেকে রাজ আর এই ছেলেটা আমাদের পিছনে পড়ে আছে, বারবার আমাদের সম্পর্ক নষ্ট করতে চাইছে। তাই আজ এমন নাটক সাজিয়ে এনেছে। আজ তুমি যদি ওদের কথা বিশ্বাস করো তাহলে ওরা জিতে যাবে, তুমি হেরে যাবে রিয়া।
তোমার আর আমার ভালোবাসা এই নাটকের ভিড়ে হারিয়ে যাবে। নেহালের বলা কথাটা রিয়ার মনে খুব দাগ কেটেছে, আর মনে মনে ভাবতে থাকে, ও তো ঠিকই বলছে, এটা তো ওদের চক্রান্তও হতে পারে। ওরা তো প্রথম থেকেই আমাদের পেছনে পড়ে আছে। হতেও পারে এরা ফটো এডিট করে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে চাচ্ছে। এইভাবে অনেক ভেবে রিয়া বলল, বাহ, রাজের সাথে থেকে থেকে তুমিও ভালোই নাটক করা শিখে গেছো। কিন্তু জেনে রাখো, তোমাদের ওই চালে আমি পা দেব না। এই রিয়াকে ফাঁদে ফেলা এত সহজ না। রিয়ার কথা শুনে আকাশ যেন বোকা বনে চলে গেল। রিয়া নেহালের দিকে এগিয়ে গিয়ে নেহালের হাত ধরে বলল, আমাকে মাফ করে দাও নেহাল। ওই ছলনাময়দের কথা শুনে বারবার আমি তোমাকে ভুল বুঝি। আমাকে মাফ করো। তোমার কোনো দোষ নেই রিয়া, আসলে আমাদের পবিত্র ভালোবাসাটা ওদের সহ্য হচ্ছে না। বলেই নেহাল আকাশের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। আকাশ অবাক চোখে তাকিয়ে থেকে বলল, আপনাকে খুব পস্তাতে হবে রিয়া চৌধুরী। আমি এখানে রাজের হয়ে ওকালতি করতে আসিনি। তার আর তোমার প্রয়োজনও নেই, কারণ সে এখন তোমাকে ছাড়াই থাকতে পারে। আমি আসছিলাম আপনার একজন কল্যাণময়ী হয়ে, বাট সেটাই আমার চরম ভুল হয়েছে। আপনি তো মেধাবী একজন ছাত্রী হয়েও আসল আর এডিটের মধ্যে পার্থক্য বুঝতে পারতেছেন না। আমার ভাবতেও অবাক লাগছে যে আপনি কাঁচকে সোনাম ভেতরে ভেবে আঁকড়ে রেখেছেন, অথচ আসল সোনার দেখা পেয়েও হাতছাড়া করবেন। এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও। আকাশ পিকগুলো নিয়ে চলে গেল সেখান থেকে। 3 দিন পর ক্লাস শেষে রিমা আর মিম কোনো কারণে পার্কের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখলো নেহালের মতো কেউ একজন একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। একটু ক্লিয়ার হয়ে বুঝতে পারলো সে নেহালি। তখন তারা ভাবলো তাহলে রিয়াকে এভাবে ঠকাচ্ছে। সাথে সাথে রিয়াকে ফোন দিল। রিয়াও সেখানে সাথে সাথে চলে আসলো। রিয়া এসে যেটা দেখলো তাতে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। রিয়া নেহালের সামনে যেতেই খেলা থামলো ওদের। নেহাল অপরাধীর মতো রিয়ার সামনে দাঁড়িয়ে আছে। রিনি তড়িঘড়ি করে সেখান থেকে তৎক্ষণাৎ পালিয়ে যায়, কিন্তু নেহাল যেতে পারেনি। রিয়া প্রচণ্ড রেগে আছে। রাগ সামলাতে না পেরে নেহালের কাছে গিয়ে ওর গালে ঠাস ঠাস করে 2টা চড় মারল রিয়া। প্রচণ্ড জোরে চিল্লাতে লাগলো সে, আর বলতে লাগলো, কি করেছিস কি তুই? তোর কোনো চাওয়া আমি অপূর্ণ রেখেছি বলতে পারিস? কেন এমন করলি আমার সাথে? তোকে তো খুব বিশ্বাস করতাম, তাই না? আমার ওই রিনি, ও তোর জাস্ট ফ্রেন্ড বলেছিল। জাস্ট ফ্রেন্ডের সাথেই তোর এই অবস্থা? ও আমার জাস্ট ফ্রেন্ড না, ও আমার গার্লফ্রেন্ড। খুব দৃঢ় কণ্ঠে উত্তর দিল নেহাল। নেহালের এই কথা শুনে রিয়ার রাগ আরও বেড়ে গেল। রেগে গিয়ে বলল, ও তোর গার্লফ্রেন্ড? তাহলে আমি কে? কিছুই না। কিছুই না? তাহলে এতদিন আমাদের মাঝে কি ছিল? তোমার সাথে আমার কিছুই ছিল না, তুমি তো আমার জাস্ট মনে ফ্রেন্ড ছিলা। শোনো রিয়া, তোমাকে আমি কখনোই ভালোবাসিনি আর বাসবো না। তোমাকে জাস্ট ব্যবহার করেছি আমি। আর তোমার মতো একটা মেয়ে যে কিনা কখনোই কারো কথা কানে নেয় না, সেই তোমাকেই অন্ধের মতো ব্যবহার করতে পেরে না খুব শান্তি পেয়েছি আমি। তুমি তো বলো, তোমাকে বোকা বানানো নাকি কারো সাধ্য নেই। সেই তোমাকেই আমি কতবার বোকা বানিয়েছি। ভাবতেই আনন্দ লাগে আমার। রিয়ার চোখের কোণায় পানি জমে গেছে, গলা দিয়ে কথা বের হচ্ছে না তার। তাও অনেক কষ্টে বলল, তার মানে রাজের ব্যাপারে এতদিন তুমি যা বলেছো সব মিথ্যে? ওই রাজই সত্যি বলতো? হ্যাঁ তো, ওই রাস্তা সত্যবাদী, তাই তো সবসময় সত্য কথাই বলতো। কিন্তু আমি তো ওর মতো বোকা না। মিথ্যা বলে মানুষকে বোকা বানানোর টেকনিক আমি খুব ভালো জানি। তাই তো প্রতিবার অন্যায় করেছি আমি, আর শাস্তি পেয়েছে ওই রাজ বেচারা। তার মানে ওই দিনে পিকগুলো সত্যি ছিল? এত উতলা হচ্ছ কেন বাবু? সবই বলবো। সবই সত্য। একাই একাই বলতে লাগলো, কোনো দোষ না করেও ছেলেটা বারবার সব অপমান মুখ বুঝে সহ্য করেছে। কোনো প্রতিবাদ পর্যন্ত করেনি সে। ও তো কোনো অন্যায় করেনি, শুধু নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। শুধু এই কারণে ছেলেটাকে কতই না কষ্ট দিয়েছি। আকাশও কোনো ভুল করেনি। সে তো আমার ভালোর জন্যই কথাগুলো বলেছিল, কিন্তু আমি ভুল বুঝে ওকেও অপমান করেছি। নানান ধরনের কথা ভাবতে ভাবতে চোখে পানি জমা হয়েছে রিয়ার। কিছুক্ষণ পর কিছু একটা ভেবে আমার বাবার নাম্বারে কল দিল রিয়া।
কিন্তু ফোন অফ। আর কিছু না ভেবে তখনই আমার উদ্দেশ্যে রওনা দিল রিয়া আমাদের বাড়িতে। বিকেল হয়ে গেছে, বাট আমি বাড়ি ফিরছি না। কোনো লাভ হলো না তার। রিয়া আমার মাকে বলে বাড়িতে চলে আসলো। আজ রাতটা যেন শেষ হচ্ছে না রিয়ার। খুব কষ্টে কেটে গেল রাতটা। পরের দিন রিয়া মন খারাপ করে ভার্সিটির গেটের পাশে নিচের দিকে তাকিয়ে বসে আছে। হঠাৎ ওর কানে আমার একটা কথা এসে পৌঁছালো। রিয়া তাড়াতাড়ি করে মাথা তুলে সেদিকে তাকালো। একটা মেয়ের সাথে খুব হাসাহাসি করে ভিতরে ঢুকছি আমি আর তিশা। দেখে মনে হচ্ছে আমার মধ্যে খুব ভাব। রাগে গিজগিজ করতে থাকলো রিয়া। আমার নজর গেল রিয়ার দিকে। রিয়া আমার দিকে অবাক চাহনিতে তাকিয়ে আছে। আমি ওকে ইগনোর করে পাশের মেয়েটাকে বললাম, ভিতরে এসো তিশা, এখানে আমাদের কোনো কাজ নেই। রিয়া এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে থাকলো। এভাবে চলে গেল 2 দিন। তিশা আর আমি এখন সব সময় একসাথে চলাফেরা করি। বিশেষ করে রিয়ার সামনে খুবই গলায় গলায় ভাব। এসব রিয়া দেখতেছে এবং রাগে ফুলতাছে, বাট ওর কিছু বলার মতো কোনো স্পেস নেই। ক্লাস শেষে আমি আর তিশা ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিলাম। খুবই ক্লোজ হয়ে বসে হাসাহাসি করতেছি। তা সহ্য করতে না পেরে খুব রাগ আর ক্ষোভ নিয়ে আমাদের সামনে উপস্থিত হলো। যেন তার চোখ দিয়ে আগুন ঝরছে। এক ঝটকায় তিশাকে টেনে তুললো আর বলল, কি করছো এইসব? লজ্জা করে না? বলেই তিশার গালে একটা চড় দিতে গেলে আমি হাতটা ধরে বললাম, এসব কি করছো রিয়া আপু? আজ তুমি আমার বড় বলে সম্মান রক্ষা করলাম, না হলে আজ অন্য রাজকে দেখতে পেতে। রিয়াও রেগে বলতে লাগলো, সমস্যা কি তোর? এই মেয়েটার সাথে এত গলাগলি করছিস কেন? সেটা একান্তই আমার ম্যাটার। এটার জবাব দিতে আমি কারো কাছে বাধ্য নই। আমরা দুজন দুজনকে ভালোবাসি, কাজে আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। রিয়া চৌধুরী, আমি বিশ্বাস করি না তুই ওকে ভালোবাসিস। তুই অন্য কাউকে ভালোবাসতে পারিস না। কেন? আমি কাকে ভালোবাসতে পারি? আমার ভালোবাসা আমার ম্যাটার। আমি চাই না এতে কেউ নিজের নাক গলাতে আসুক। তুই অনেক পাল্টে গেছিস রাজ। পরিস্থিতি বাধ্য করেছে। রিয়া কিছুটা হতাশ হয়ে সেখান থেকে চলে গেল। আজ আমি অনেকটা খুশি, কারণ আজ রিয়া বুঝতে পারছে অপমানের স্বাদ কতটা নির্মম। রিয়া চলে যাবার পর সবাই অট্টহাসিতে মেতে উঠলাম। অনেক মজা পাইলাম রে দোস্ত। শালা, এই মজার খেলা দেখার জন্যই তো নিজের গার্লফ্রেন্ডকে অন্যের কাছে দিলাম। আচ্ছা বাদ দে, চল বাসায় চলে যাই। সবাই যার যার বাসায় চলে গেল। রিয়া আজ অনেক কষ্ট পেয়েছে। বিকালে চুপটি মেরে ছাদে বসে আছে আর ভাবছে, আসলেই আমার ওদের মাঝে যাওয়া উচিত হয়নি, কারণ সব দোষ তো আমারই। এখনো অন্য কাউকে নিয়ে সুখী হতে চাইছে, তাহলে আমি কেন? কিন্তু রাজকে ছাড়া আমি যে থাকতে পারবো না। আমার যে ওকে চাই, যেভাবেই হোক রাজকে আমার কাছে ফিরিয়ে আনতেই হবে। একটা ফোন দিয়ে আটলো রিয়া। ও আমাদের বাসার সবাইকে রিয়ার বাড়িতে আনবে একটা ওসিলা দিয়ে, সাথে আমিও আসব। তখনই আমার কাছে ক্ষমা চেয়ে সব কিছু ঠিকঠাক করে নিবে সে। রিয়ার প্ল্যান মোতাবেক কাজ চলছে। সে মনে মনে অনেক খুশি। যেভাবে হোক আজ আমাকে ইমপ্রেস করবেই। আমি রিয়াদের বাসায় এসে দেখলাম আসলেই জরুরি কিছুই না, অযথা এখানে আমাকে আসতে হয়েছে। রাতে ডিনার করে ছাদের এক পাশে মুখ গোমড়া করে বসে আছি আমি। রিয়া গিয়ে আমার পাশে বসলো, আলতো করে আমার হাত ধরেছে। আমি সাথে সাথে এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিলাম আর বললাম, কি পেয়েছো কি তুমি? যখন যা ইচ্ছে হয় তখন তাই করবে? আমার পিছনে কেন পড়েছো এখন? আপনার ভালোবাসার নেহাল কোথায়? ও কি জানে আপনি এখানে আমার সাথে এমন করছেন? ও আমার সাথে ছলনা করেছে রাজ। ও আমাকে নয়, আমার টাকাকে ভালোবাসতো। ইনফ্যাক্ট ওর আরেকটা গার্লফ্রেন্ড আছে। তাই এখন ওর জায়গাটা পূরণ করতে আমার কাছে এসেছো? এসব কি বলছো রাজ? আপনি কেন এমন করছেন এখন? জানি না বিশ্বাস করবে কি না, কিন্তু তোমাকে ইদানিং খুব মিস করছি রাজ। তোমাকে ছাড়া কিছুই ভালো লাগছে না। আর জানি না কেন, তোমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে আমার মাথা ঠিক থাকে না। তোমাকে ভালোবেসে ফেলেছি রাজ। জানি তোমাকে অনেক অপমান করেছি, অনেক কষ্ট দিয়েছি, কিন্তু সেগুলো মনে রেখে সারা জীবন কষ্ট পাওয়া তো কোনো মানেই নেই। সেগুলো ভুলে নতুন করে জীবনটা শুরু করি, চলো। বাহ রিয়া বাহ, না হেসে পারলাম না। নেহাল আপনাকে ছেড়ে দিয়েছে 2 দিন হলো, এর মধ্যেই আমার প্রতি আপনার ভালোবাসা জন্মে গেল। ভালোবাসা কি এতই সস্তা? 2 দিনও হয়নি। নেহাল যখন আমার জীবনে ছিল তখনও তোমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে খুব রাগ হতো। তখন ভেবে পেতাম না এই রাগের কারণ কি, কিন্তু আজ সবই বুঝতে পারছি।
তাছাড়া তুমি তো আমাকে ভালোবাসো রাজ, তাহলে আজ এমন করছো কেন? আমাকে কি মাফ করা যায় না? ভুল বললেন রিয়া চৌধুরী। এই রাজ আপনাকে একসময় ভালোবাসতো ঠিকই, আজ আর আপনাকে ভালোবাসি না। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানেন? আপনাকে ভালোবাসা। আসলে আমার মনটা বড়ই বোকা, না চাইতেও আপনাকে ভালোবেসেছিল, কিন্তু বারবার আপনি আমাকে অপমান করেছেন, ইভেন আমার গায়ে হাত পর্যন্ত তুলেছেন বহুবার। কিচ্ছু বলিনি আমি, সব সহ্য করেছি। আর তাই বলে এখনও আপনার সব আবদার মেনে নিব যদি ভেবে থাকেন, তাহলে আপনি ভুল করছেন। কথাগুলো বলেই হনহন করে ছাদ থেকে নিচে চলে আসলাম। রিয়া চুপ করে বসে আমার চলে আসা দেখতে লাগলো, আর অজান্তেই নিজের চোখে দুফোঁটা জল ফেললো। তবুও মেনে নিল ও, কারণ এমন আচরণের জন্য তো ও নিজেই দায়ী। তবুও হাল ছেড়ে দেওয়ার মেয়ে নয় রিয়া। এভাবে চলছিল। আমি কয়দিন যাবৎ ভার্সিটি আসতেছি না, রিয়াও রেগুলার ভার্সিটি আসে না, তারপরও মাঝে মাঝে যায়, কিন্তু আমাকে পায় না। চিন্তায় পড়ল রিয়া। পরদিন আমি ছাদে বসে ফোনে গান শুনছিলাম, আমার মা এসে বলল, এই অসময়ে ছাদে বসে আছিস কেন? ভালো লাগছে তাই বসে আছি। কেন? রিয়া এসেছে, তোকে ডাকছে। আচ্ছা যাও, আমি আসছি। মা চলে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম, রিয়া আবার কেন আসলো। মনের মধ্যে অনেক দ্বিধা নিয়ে নিচে নেমে আসলাম। নিজের রুমে গিয়ে দেখি খাটের উপর বসে আছে রিয়া। আমার উপস্থিত পেয়ে আমার দিকে তাকালো সে। আমি বিনা সংকোচে জিজ্ঞাসা করলাম, কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। আমাকে ডেকেছো কেন? কেন ডাকতে পারে না বুঝি? কোনো প্রয়োজন তো দেখি না। কোথায় ছিলে এতক্ষণ? তোমার না জানলেও চলবে, কেন এসেছো সেটা বলো। তুই কি আমাকে কখনোই ক্ষমা করতে পারবি না? ক্ষমা করার মতো কিছু করেছো নাকি? ভার্সিটি যাস না কেন? ইচ্ছে করেনি তাই। আমাকে মাফ করা যায় না রাজ, আমি যে তোকে খুব ভালোবেসে ফেলেছি। এটা বলার জন্য এসেছো? প্লিজ রাজ, সিনক্রেট করিস না, একবার ভেবে দেখ। কোনো ভাবনা চিন্তা ছাড়াই তোমাকে ভালোবেসেছিলাম, সেটা এখন ছাই হয়ে গেছে। আর ভেবে দেখার কথা বলছো? ভেবে চিনতে কখনো ভালোবাসা হয় না, ভালোবাসা হঠাৎ করেই হয়ে যায়। কিভাবে হয়ে যায় কেউ বুঝতেই পারে না। ভালোবাসা হঠাৎ করে হয়ে যায় ঠিকই, কিন্তু হঠাৎ করে শেষ হয়ে যায় না। তুই তো আমাকে ভালোবেসেছিলি, তাহলে এখন কেন এমন করে পাল্টে গেছিস তুই? কখনো যদি মনে হয় আমি বদলে গেছি, তাহলে বুঝে নিও তোমার করা সেই একটু একটু অবহেলাগুলো আমাকে কঠিন করে বদলাতে বাধ্য করেছে। রিয়া এবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে চলে গেল নিজ গন্তব্যে। নীরবে চোখের পানি ফেলতে লাগলাম আমি। যতই বলি ভুলে গেছি, কিন্তু ভালোবাসা ভোলা কি এতই সহজ? আমি যে আজও রিয়াকে অনেক বেশি ভালোবাসি, বাট রিয়াকে তো একটু বোঝাতে হবে কত কষ্ট পেয়েছিল আমি। কয়েকদিন পর আমি আবারও ভার্সিটি আসা শুরু করলাম। রিয়াও মাঝে মাঝে আসে আমাকে দেখতে। আমি আকাশ আর রনি বসে আছি ক্যান্টিনে। ঠিক তখনই আমার দৃষ্টি গেল রিয়ার দিকে। রিয়া আকাশ আর রনিকে উদ্দেশ্য করে বলল, তোমরা একটু ওইদিকে যাবে প্লিজ, ওর সাথে আমার কিছু কথা আছে। ওরা কেউ কোথাও যাবে না, কিছু বলার থাকলে সবার সামনেই বলো প্লিজ। আচ্ছা, আমরা একটু দূরে গিয়ে দাঁড়াচ্ছি, আপনারা কথা বলুন। ওদের কেন এখান থেকে সরিয়ে দিলে? আমাদের দুইজনের মাঝে ওরা দুইজন কাবাব মে হাড্ডি হোক, সেটা আমি চাই না। মানে কি? বোঝো না? আমরা এখন একটু পার্সোনাল কথা বলবো, ভালোবাসার কথা বলবো। ওরা কেন আমাদের মাঝে থাকবে? এতে ওরাও লজ্জা পাবে আর আমাদেরও ব্যাঘাত ঘটবে। কি করতে চাচ্ছ তুমি, একটু বলবে আমায়? তোমাকে চাই। আমি কি কোনো বাজারের পণ্য যে আমাকে চাইলেই পেয়ে যাবে? তুমি বাজারের পণ্য না বলেই আমি তোমাকে চাই। বাজারের পণ্য তো অহরহ অনেকেই পায় সেটা, কিন্তু এই পৃথিবীতে জাস্ট এক পিছি আসো তুমি, আর তাই তোমাকে আমারই চাই। চাই। পাগল হয়ে গেছো তুমি, পাবনা যাও। তুমি নিয়ে গেলেই যাব। উফ, এখন আমি দেখছি পাগল হয়ে যাব। তোমাকে পাগল হতে হবে না, জাস্ট একবার বলে ফেলো। কি বলবো আমি? এই যে তুমি আমাকে ভালোবাসো, এটা বলবা। কখনোই না। প্লিজ বলো না। বললাম তো বলবো না। বেশি বলতে হবে না, শুধু একবার বলো প্লিজ। সেম এই কথাটা একবার আমিও তোমাকে বলেছিলাম রিয়া, কিন্তু সেদিন তুমি আমাকে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। সেদিন আমি ভুল করেছিলাম রাজ, সেটা এখন তুমি আমাকে শুধরিয়ে দাও। আমার মতো একই ভুল তুমিও রিপিট করো না প্লিজ। আমি কোনো ভুল করছি না। আর একটা কথা, ভাঙা আয়না দেখেছো কখনো? হাজার চেষ্টা করেও কিন্তু সেটা জোড়া লাগানো যায় না। একটা মানুষের মনও কিন্তু আয়নার মতোই। আশা করি
তোমাকে আর কিছু ভেঙে বলতে হবে না। রিয়া এবার কিছু না বলে চলে গেল। এরপরই রনি আর আকাশ আমার কাছে চলে আসলো। এসে জিজ্ঞাসা করলো রিয়া কেন এসেছিল? আমি কোনো উত্তর দিলাম না। এক পর্যায়ে আকাশ রেগে গিয়ে বলল, চল রনি, আমরা চলে যাই। কার সাথে থাকবো এখানে? যে আমাদের আপনই ভাবে না, তার কাছে থেকে লাভ নাইটা বাকি। রাজ দেখ, তুই এমন করলে কেন সত্যি সত্যিই চলে যাব। আজ কতদিন পর বসে একটু আড্ডা দিচ্ছিলাম, আর তুই মন খারাপ করে বসে আছিস। কি হয়েছে তোর? কিছু বলছিস না কেন? তোরা যাস না প্লিজ। এখন বল কি হয়েছে, রিয়া কেন আসছিল? এবার সবটা ওদের কাছে খুলে বললাম। রনি বলল, ওর সাহস হয় কি করে তোকে ভালোবাসার কথা বলার? এত অপমান করে কি মনের আশা মিটেনি? এটা নিশ্চয় ওর আর একটা চাল। আমার মনে হয় না ও মিথ্যে বলছে, ও হয়তো ভুল বুঝতে পেরেছে। তুই ওকে মাফ করে দে রাজ। এটা তুই বলছিস আকাশ? হ্যাঁ, কেন, আমি কি বলতে পারি না? না, পারিস না। তুই জানিস ও আমার সাথে কি কি করেছে। ইনফ্যাক্ট ও তোদের সাথেও খারাপ বিহেভ করেছে। সবটা জেনেও তুই এমন বলছিস? হ্যাঁ বলছি, তখনও তোর সাথে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল নেহালের খপ্পরে পড়ে। এখন তো ওর ভুল বুঝতে পেরেছে। আকাশ, তুই হয়তো ভুলে গেছিস আমি রিয়াকে তখন থেকেই ভালোবাসি। যখন ওর জীবনে নেহাল নামে কেউ ছিল না, তখনও আমাকে অপমান করত। আর নেহাল, ওকে তো রিয়া ভালোবেসেছে আমাকে দূরে সরানোর জন্য। তোর কথা ঠিক রাজ, আমরা জানি রিয়া তোকে অনেক অপমান করেছে, কিন্তু এখন তো ওর ভুল বুঝে তোর কাছে ফিরতে চাইছে। একটা কথা কি জানিস, আজ ভালোবাসা সবাই পায় না, আবার কারো কাছে ভালোবাসা না চাইতেও চলে আসে। যেমন তুই, তোরটাই দেখ, তুই রিয়াকে কত ভালোবাসতি, কিন্তু ও তোকে বারবার ফিরিয়ে দিয়েছে। আর এখন দেখ, তুই না চাইতেও ভালোবাসা তোকে বারবার হাতছানি দিয়ে রাখছে। এই ভালোবাসাকে অবহেলা করে নষ্ট করিস না রে রাজ, তুইও তো ওকেই চাস। এভাবে আকাশ আর রনি রাজকে বোঝাতে লাগলো। অন্যদিকে রিয়া বাড়িতে গিয়ে ছাদে বসেছিল। চিন্তার রেখা তার কপালে স্পষ্ট ফুটে উঠেছে। রাজকে সে কিভাবে মানাবে সেটাই ভাবছে রিয়া। এইসব নানান কিছু ভাবছিল। এমন সময় রিয়ার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসলো। রিয়া কিছু না ভেবেই ফোনটা রিসিভ করলো আর বলল, কে বলছেন? আর কাঁদছেনই বা কেন? রিয়াকে কথাটা বলতেই কান্নার আওয়াজ আরো বেশি ভেসে আসতে লাগলো ফোনে। রিয়া আবারও বলতে লাগলো, দেখুন, আপনার কান্নাকাটি শোনার মতো টাইম আমার নেই। কে বলছেন ঝটপট বলে ফেলুন। রিয়া, আমি তোমার ভালোবাসা, তোমার নেহাল। হোয়াট দি হেল? তোমার সাহস হলে কি করে আমাকে ফোন দেওয়ার? আর এত কিছু হওয়ার পরেও তুমি আমাকে আমার ভালোবাসা বলে দাবি করছো? ছি ছি, আমি ঘৃণা করি, তোমায় শুধু ঘৃণা করি। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবু, আমাকে মাফ করে দাও প্লিজ। শোনেন, আপনি আর কখনো আমাকে কল দিয়ে বিরক্ত করবেন না। রাখছি। প্লিজ ফোনটা কেটো না, আমার কথা শোনো। আপনার কোনো কথা শোনার মতো টাইম আমার নেই। বলেই ফোনটা কেটে দিল রিয়া। তারপরও রিয়া আমার ফোনে কল দিল। আমিও রিয়ার কথাই ভাবছিলাম। রিয়ার কথা ভাবতে ভাবতে চোখে জল চলে আসলো। এদিকে ফোনটা বেজেই যাচ্ছে। অবশেষে আমি ফোনটা রিসিভ করতে রিয়া ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছো রাজ? আমি ভালো আছি। কেন ফোন করেছো বলো? তুমি কাঁদছো রাজ? আমি কাঁদবো কেন? আমার কিসের দুঃখ? রেগে আছো? কল দিয়েছো কেন সেটা বলো। আই লাভ ইউ রাজ। বাহ, একবার নেহাল একবার রাজ, কয়জন লাগে তোমার বলো তো? তোমাদের তো অনেক টাকা, কয়টা ছেলে জোগাড় করে নাও না। আমার পিছনে কেন পড়ে আছো? তুমি আমাকে ভুল বুঝছো রাজ। ভুল? কোনটা ভুল? কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেটা, নাকি এখন যেটা হচ্ছে সেটা? জানি রেগে আছো, আর তোমার রাগ করাটা স্বাভাবিক, কিন্তু ভুল বুঝো না আমায় প্লিজ। প্লিজ ফোনটা রাখো, এখন আমার কথা বলার মুডে নেই। তুমি কি আর কখনোই আমাকে তোমার রিয়া জানো বলে ডাকবে না? সেটা ডাকার অধিকার অনেক আগে আমি হারিয়ে ফেলেছি। বলেই ফোনটা কেটে দিলাম। রিয়া আবারও ট্রাই করতে লাগলো আমার ফোনে, কারণ আসল কথাটাই যে তার বলার বাকি আছে। অবশেষে আমি ফোনটা অফ করলে বেশ টেনশনে পড়ে গেল রিয়া। 2 দিন হলো ফোনটা অফ করে রাখছি। ভার্সিটিতেও যাইনি, কারোর সাথে যোগাযোগও করিনি। ওদিকে রিয়াও পাগল প্রায়। আজ কয়দিন খাওয়া দাওয়া ঘুম কিছু ঠিকমতো হয়নি তার। রিয়া বিকালে বেলকনিতে আনমনা হয়ে বসে আছে। পিছন থেকে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো,
কি হয়েছে রে তোর মা? এই কয়দিন বড্ড অস্বাভাবিক লাগছে তোকে। আমাকে বল, কি হয়েছে তোর? রিয়া আর নিজেকে ধরে রাখতে পারলো না, উঠে মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। আজ যে খুব কষ্ট হচ্ছে ওর। আজ মাকে সব খুলে বলল রিয়া। মাও বুঝতে পারলো তার আসল কাহিনী। তারপর ওর মা বলল, ঠিক আছে, আমি ওর বাবার সাথে কথা বলছি। না মা, তোমাকে কিছুই বলতে হবে না, আসলে দোষ তো আমারই ছিল। রিয়ার মাও বেশি জোরাজোরি করলো না। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আরও একবার ট্রাই করলো রিয়া। আজ রিং হচ্ছে আমার মোবাইলে। স্বস্তির নিঃশ্বাস ফেললো সে। আজ যেভাবেই হোক আমাকে ইমপ্রেস করতেই হবে। সহ্য করতে না পেরে ফোন রিসিভ করে আমি বলে উঠলাম, হ্যালো, কে? কেমন আছো রাজ? তুমি তুমি আবারও কল দিয়েছো? এই মেয়ে, কি পেয়েছো কি তুমি? আমাকে আর কত জ্বালাবে? সামান্যতম লজ্জা নাই তোমার? বেহায়া মেয়ে কোথাকার। আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবে না? কি চাও কি তুমি বলো তো? রিয়া আর সইতে পারলো না, যেন বিষের মতো লাগলো আমার কথাগুলো। আস্তে করে লাইনটা কেটে দিল রিয়া। পুরো পৃথিবী যেন তার কাছে বড়ই বিষাক্ত মনে হচ্ছে। আমার কথাগুলো বলার পরে নিজের অনেক খারাপ লাগ। রাগের মাথায় কী সব বলে ফেললাম। এতগুলো কথা বলা আমার মোটেও ঠিক হয়নি। আজ 3 দিন পর আমি কলেজে আসলাম। রনি আর আকাশ দেখে, কিরে শালা, কি হয়েছে তোর? আজ 3 দিন ধরে তোর কোনো খবর নেই? এমনিতে একটু অফ মোডে ছিলাম, তাই আর কি। রিয়ার সাথে কথা হয়েছে? হয়েছে, তবে কথা সব আজ আমি বলেছি। মানে? এরপর সকালের ঘটনা সব খুলে বললাম। কি? তুই এটা কি করলি রাজ? কেন, কি হয়েছে? আসলে সেদিন রিয়া ঠিকই বলেছে, নেহালের বিষয়টা আমাদের ভুল বোঝাবুঝি ছিল। সেদিন যে আমরা রিয়াকে নেহালের সাথে পুকুর পাড়ে দেখেছি, আসলে সেদিন রিয়া নেহালের সাথে সম্পর্ক গাঢ় করতে আসেনি। নেহাল তাকে মৃত্যুর ভয় দেখিয়েছিল বলে এসেছিল নেহালকে সরাসরি বলতে যে সে আর নেহালকে ভালোবাসে না। এরপর সব ঘটনা আমাকে খুলে বলল। কথাগুলো শুনে বিশাল একটা শট খেলাম। ভাবতে লাগলাম, এটা কি করলাম আমি? না, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ করতেই আম্মু বলে উঠলো, রাজ কোথায় তুই? আম্মু, আমি তো ক্যাম্পাসে। কেন, কি হয়েছে? জয়, ঢাকা হাসপাতালে চলে আয়। কেন, কার কি হয়েছে? রিয়া সুইসাইড করতে চেয়েছিল, এখন হাসপাতালে নেওয়া হয়েছে। কথাটা শুনতেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি আর দেরি না করে একটা সিএনজি নিয়ে 3 জনই হাসপাতালে পৌঁছালাম। হাসপাতালে গিয়েই দেখি রিয়ার মা বাবা বাহিরে দাঁড়ানো। আমি সেখানে যেতেই মামা আমার দিকে কেমন একটা অভিমানী দৃষ্টিতে তাকালো। তারপর আমি জিজ্ঞাসা করলাম, মামা, রিয়া কই? ভিতরে, ডাক্তাররা ওকে ওয়াশ করছে। এ কথা শুনে আমি চুপটি মেরে বসে পড়লাম। কিছুই বুঝতে পারছি না কি হয়ে গেল। এমনটা তো আমি চাইনি, এমন হবে আমি ভাবিও নি। আজ নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে আমার। একটু পর ডাক্তার বেরিয়ে এলো। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, ডাক্তার, এখন রিয়ার কি অবস্থা? ওয়াশ করা হয়ে গেছে, এখন ঝুঁকিমুক্ত, চাইলে দেখা করতে পারেন আপনারা। কথাটা শুনে যেন প্রাণ ফিরে পেলাম আমি। চোখের জলে মুছতে মুছতে আমি রিয়ার বেডের কাছে গেলাম। আমাকে দেখে রিয়া অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। তবুও আজ হাল ছাড়িনি। রিয়ার পাশে বসে ওর একটি হাত চেপে ধরে বলতে লাগলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আসলে এমন হবে আমি বুঝতে পারিনি। রিয়া, জানো, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। শুধু একটু বোঝাতে চেয়েছিলাম অবহেলার কষ্ট কতটা নির্মম, বাট এমনটা হবে আমি ভাবিনি। প্লিজ। রিয়া অজরধারায় কাঁদতেছে। অন্যদিকে ফিরে সে আর নিজেকে আটকে রাখতে পারল না। আস্তে করে উঠে আমার দিকে তাকিয়ে মুচকি হাসি এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি আর কি করব, চাঁদ তো আজ হাতের মুঠোই। দেরি না করে আমিও রিয়াকে বাহুডোরে আবদ্ধ করলাম। খুব শক্ত করে ধরে আছি দুজনকে, যেন অন্য জগতের উপস্থিতি পেয়েছি দুজনেই। এই বাঁধন যেন আর ছিন্ন হওয়ার নয়।